প্রতিটা ডেতেই চেষ্টা করবেন যে টপিকস নিয়ে আমাদের ক্লাস হোক সবাই সেটা নিয়ে আমি অ্যাসাইনমেন্ট দেই বা না দেই আপনারা অনেক বেশি সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। যত বেশি আসলে কিওয়ার্ড রিসার্চ বা প্রতিটা টপিকস নিয়ে আপনারা কাজ করবেন তত ভালো আসলে শিখতে পারবেন। কারণ নর্মালি যেটা হয় যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা এরকম যে আপনি ধরেন এরকম টানা একদিন দুই দিন কিওয়ার্ড রিসার্চ করতেছেন, ভালো পাচ্ছেন না, হয়তো অন্য এক সময় খুব ভালো ভালো কিওয়ার্ড রিসার্চ পাচ্ছেন, তখন দেখবেন আবার একসাথে অনেক নিশে পাচ্ছেন। কিওয়ার্ড রিসার্চ গুলো কিন্তু এরকম হয়, কারণ এটা যেহেতু খুঁজে বের করা। ওকে, তো আমি যদি ওনার কিওয়ার্ড রিসার্চ গুলো দেখি, আচ্ছা কিওয়ার্ড, হ্যাঁ সার্ভিস টাইপের কিওয়ার্ড রিসার্চ। ওকে, কার ক্লিক computer service center near garden ডেকোরেটিং সার্ভিস টার্ভিস এগুলো বেটার। এখানে তো কিওয়ার্ড দেখতেছি না। প্রফেশনাল হোম ক্লিনিং সার্ভিস। ওকে, ঠিক আছে, এক একটা এক এক টপিকসে গেছে। তো এইভাবে যখন তো আমাদের সাইট নিয়ে কাজ করতে হবে তখন যে টাইপের সার্ভিস আমরা ফোকাস করব সেই টাইপের টপিকস নিয়ে আমরা বেশি কিওয়ার্ড রিসার্চ করব। সেটা ক্লিনিং নিয়ে হতে পারে, কার বিভিন্ন সার্ভিসিং, সেটার মধ্যে কার ক্লিনিং হতে পারে, কারের বিভিন্ন টাইপের প্রবলেম নিয়ে নিয়ে হতে পারে, আর সেইগুলো নিয়ে নিয়ে খুঁজবেন আর কি। স্যার এগুলো কি সার্ভিস টাইপের কিওয়ার্ড হইছে স্যার? হ্যাঁ, এগুলো সার্ভিস টাইপের কিওয়ার্ড হইছে। যেমন ইনডোর হলিডে ডেকোরেটিং সার্ভিস, দেখেন এগুলো, বা আরো বিভিন্ন টাইপের হতে পারে যে এঙ্গেজমেন্টের বা এরকম বিভিন্ন টাইপের টপিকস নিয়ে নিয়ে পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, মানে এরকম একই টপিকসের মধ্যে সেগুলোর মধ্যে আবার ফটোগ্রাফিরও লাগে। সো এইভাবে করে বিভিন্ন একই টপিকস ওরিয়েন্টেড, বাট এগুলো হচ্ছে আপনার। বাট র্যাঙ্কিং ডিফিকাল্টি দুটাই যে বেশি দেখতেছি, এগুলো একটু কম পেলে আরো বেশি বেটার। জি বলেন স্যার। ওই যে র্যাঙ্কিং ডিফিকাল্টি দেখলাম ইনিশিয়াল ইয়ে থেকে দেখার সময় অনেকগুলো রেজাল্ট দেয় না স্যার। আচ্ছা, রেজাল্ট কোনটা, ওই মোজে? না স্যার, ওই যে ইয়ে থেকে ইন টাইটেল থেকে স্যার। আপনার হচ্ছে ওইটা দিয়ে তো আপনার ইয়ে বের করতে হয়, অ্যাকচুয়াল কম্পিটিটর বের করতে হয়। যদি জিরো থাকে তার মানে তো এটা অনেক ভালো, যদি না থাকে তার মানে এটাতে কোনো কম্পিটিশন খুবই কম, মানে কেউ নাই এটা নিয়ে ওভাবে কাজ করতেছে না, তো এটা বেটার। এটা র্যাঙ্কিং ডিফিকাল্টি না, র্যাঙ্কিং ডিফিকাল্টি তো আমরা মোস্ট থেকে বের করি। স্যার সরি স্যার, ওই অ্যাকচুয়াল ওকে জি, হ্যাঁ এগুলো হচ্ছে জি। আর কেউ যদি কাজ করে থাকেন দেখাইতে পারেন। আর মেইনলি যখন আপনি সাইট, নিজের সাইট নিয়ে কাজ করবেন তখন কিন্তু দেখা যায় আমরা সবসময় ওই যে নিশ, মানে আপনার বা সার্ভিস কি টাইপের সার্ভিস সেগুলো নিয়ে আমরা ওভাবে বেশি কাজ করি বা ওই টপিক নিয়ে রিসার্চ করি। আবার যদি এমন হয় যে না অনেক টাইপের সার্ভিস নিয়ে একটা সাইটের মধ্যে কাজ করেন তাহলে তো সেভাবেও হতে পারে। ওকে, তো এরপরে আমরা ওই যে ডিএ সলিউশন হলো না স্যার। জি বুঝি নাই স্যার। ওই যে মোজের থেকে ডিএ ওই সলিউশনটা হলো না স্যার। আচ্ছা, ডিএপি এর ওইটা এখনো হয় নাই আপনারটা না? আচ্ছা, আপনি তাহলে রেকর্ডিংটাকে একটু অফ করে, আপনি ওই পরে কি ওইগুলো ডিলিট করেও দেখছিলেন, হয় না? স্যার দেখছিলাম স্যার। আচ্ছা, আপনি আপনি একটা কাজ করেন, আপনার মোজে কয়টা অ্যাকাউন্ট? স্যার দুইটা অ্যাকাউন্ট। আপনি যেটা আছে ওইটাকে চেঞ্জ করে আরেকটাকে লগইন করে দেখেন তো, কারণ এটা তো আসলে আপনার সবগুলো দেখতেছি কাজ করতেছে কিন্তু সবগুলো আসতেছে না। জি স্যার। মানে ওই আপনি যেটা করেন ওই আরেকটা অ্যাকাউন্ট আবার লগইন করেন, মানে মোজবার দিয়ে দেখবেন কিন্তু লগইন করবেন, সার্চ দিয়ে অন্য আরেকটা অ্যাকাউন্ট, তখন দেখবেন যে সবগুলো আসে কিনা। ওকে, আমরা
যাই। ওকে, কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টা, যে বুঝতেই পারছেন যে যে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা মেইনলি যদি জানি, তাহলে বাকিগুলো আমাদের জন্য খুবই ইজি। আর যেটা দেখলাম যে আপনাদের এই যে যাদের আহ, কাজগুলো করেছেন বা আরো কেউ করে থাকলে, অনেকেই তো এখনো জয়েন হয়নি, তো যাদের অ্যাসাইনমেন্ট গুলো হবে আমি ক্লাস করানোর পরে কাজ না দিলেও আপনাদের নিজ তাগিদ থেকে অনেক বেশি কাজ করা দরকার এবং আমাকে দেখানো দরকার। তো যাই হোক, ওই যে যেগুলো দেখলাম, হ্যাঁ আপনার সার্ভিস টাইপের কিওয়ার্ড গুলোর প্যাটার্ন ঠিক আছে। তো শুরুতে কিন্তু এভাবে কাজ করে করে দেখাইতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি রাইট ট্র্যাকে আছেন নাকি আসলে নাই, অথবা কিওয়ার্ড রিসার্চ গুলো হচ্ছে কিনা। কারণ আপনি যদি পারেন, কেউ যদি কোনো কাজ পারে, বিশেষ করে কিওয়ার্ড রিসার্চ রাইট ট্র্যাকে থাকে, তাহলে সে আজকে ভালো ইজি কিওয়ার্ড না পেলে আরো বেশি রিসার্চ করতে করতে কালকে বা পরশুদিন পাবেই। কিন্তু কেউ যদি রাইট ট্র্যাকে না থাকে, তাহলে তো আসলে আরো অনেক বেশি টাইম বা ওই প্রবলেমগুলো সলভ না করলে ভালো কিওয়ার্ড পাওয়া কোনো সম্ভাবনাই নাই। সেই জন্য যে টপিকসই হোক সেটা নিয়ে অনেক বেশি কাজ করবেন। আর ক্লাসের শুরুতেই তো আমি সুযোগ দিই, সেগুলো আপনার হচ্ছে মেইলে পাঠায় রাখেন বা ক্লাসের শুরুতেই এসে পাঠান, দেন আমি ওই যে আজকে যেভাবে দেখলাম প্রতিদিনই সেম এভাবে দেখে সেগুলো সমাধান দিব। তাহলে আপনাদের আশা করি বুঝতে বা কোনো প্রবলেম থাকলে এগুলো বুঝতে আরো ইজি হবে। তো যাই হোক, আমরা মেইনলি, ভাই আমার একটু কোশ্চেন আছে হ্যাঁ একটা। বলেন। জি, কোশ্চেনটা হচ্ছে ভাই, আপনি তো অনেক অভিজ্ঞ, সেজন্য আপনি সমস্যা নেই, জি দেখলে বলেন। পরে হয়তো বা বুঝতে পারেন যে এই কেয়ারটা ইজি হতে পারে। মানে আমরা কি দেখলে হয়তো বা বুঝতে পারবো যে এটা ইজি হতে পারে, বা মানে আপনি টাইটেল অথবা যে ইউআরএল মানে কেমনে দেখবো এগুলা বা বুঝবো, আচ্ছা, ওকে, এটা একটু আচ্ছা। দেখাই দেন। প্রথমত আমাদের হচ্ছে বোঝার ওয়ে, প্রথমত আমরা যদি যাই যে কোনো কিওয়ার্ডের আমাদের কমন প্রথম কোন লক্ষণটা দেখবো, কেউ বলতে পারবেন যে কোন কিওয়ার্ডটা ইজি হবে, এটার প্রথম লক্ষণ কোনটা? আচ্ছা, আমি প্রয়োজনে, আচ্ছা, ভাইয়া কি স্ক্রিন শেয়ার করেছেন? স্ক্রিন স্ক্রিনটা দেখতে শেয়ার না, পাচ্ছি না। এখন স্ক্রিন শেয়ার হয় নাই, এই যে আমি ও স্ক্রিন আচ্ছা। শেয়ার করে দিচ্ছি। ওকে, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন যে কিওয়ার্ড কোনটা ইজি বা হার্ড? এটার আমি আপনাদের বলেছিলাম, বাট আজকে যেভাবে পয়েন্ট করে বলতেছি হয়তো এভাবে বলি নাই, বাট উনি যেহেতু কোশ্চেন্স করেছে, তার আগে কেউ একজন পারলে বলেন যে আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় প্রথম কোন কন্ডিশনটা দেখলে বুঝতে পারবো যে এই কিওয়ার্ডটা ইজি হতে পারে, এটা নিয়ে আমরা আরো ফার্দার রিসার্চ করব। তো প্রথম কন্ডিশন হচ্ছে, আমরা জানি মেইনলি আমাদের, জি বলেন। ফের আমরা চেক করে তারপর হচ্ছে ডিফিকাল্ট জি, প্রথম কিওয়ার্ড কন্ডিশন না, আসলে এত কিছু না, আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম যে প্রথম কোন ক্রাইটেরিয়া দেখলে বা লক্ষণটা দেখলে মনে করবো যে এই কিওয়ার্ডটা ইজি হবে। প্রথম কন্ডিশনই তিনজন বা তার অধিক মানুষের যদি আপনার ডিএপি 30 নিচে হয়। যেমন এক্সাম্পল, আমরা ধরেন এদিক থেকে অনেক ক্যাটাগরিজ আছে। হ্যাঁ, দুটো জিনিস আমরা দেখলে হয়তো বা বুঝতে পারবো। একটা হচ্ছে যে আমাদের র্যাঙ্কিং এর যে সাইটগুলো, তিনটা কিংবা চারটা সাইটে যে টপ র্যাঙ্কিং এ থাকে, নিচে হয়তো বা ইউটিউব লিংক অথবা ফেসবুক লিংকে এগুলা থাকার পরে আরেকটা জিনিস হচ্ছে ডিএপি এর 30 নিচে থাকলে ওটাতে আমরা বুঝতে পারবো যে এটা কিওয়ার্ডটা খুব ইজি হবে, তাই না? হ্যাঁ, জি, এইগুলো। আর এরপরে আমরা গিয়ে আরো র্যাঙ্কিং ডিফিকাল্টি বা ওইখানে দেখবেন ব্যাক লিংকের সংখ্যা অনেক কম থাকে। তবে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে দেখবো যে যারা ফার্স্ট পেজে যে 10টা পেজ আছে, তাদের যদি ডিএপিএ খুব কম হয় সবগুলোরই, অন অ্যান অ্যাভারেজে ধরেন 3-4টার বেশি আপনার হচ্ছে 30-র নিচে, এবং সবগুলোরই অ্যারাউন্ড 30-র আশপাশে, সেগুলো নিঃসন্দেহেই আপনার কি হয়, অনেক ইজি হয়। আবার দেখবেন যে খুব আর একটা জিনিস দেখবেন যে ডিএপিএ অনেকগুলোর আছে খুবই বেশি, কিন্তু দুই একটা আছে, অ্যাটলিস্ট একটা থাকলেও, যে ডিএপিএ খুব কম হয়েও একদম উপরের দিকে, ডিএপিএ বেশি আলাগুলোও নিচের দিকে পড়ে আছে। তখন টাইটেলের দিকে আমরা একটু খেয়াল করব। আমি দাঁড়ান দেখাচ্ছি, টাইটেলের দিকে খেয়াল করলে তখন দেখতে পারবো যে বাকিগুলোর টাইটেল আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি
সেই কিওয়ার্ড ওদের টাইটেলের মধ্যে নাই, তার মানে তারা ওই টপিকসটাকে বা ওই কিওয়ার্ডটাকে টার্গেট করে নাই বিধায় আপনার হচ্ছে ওই আপনার কম ডিএপি আলা সাইটও ওই কিওয়ার্ডটাকে টার্গেট করেছে জন্য উপরের দিকে আছে। আমি জানি প্রথমে এই দুইটা কন্ডিশনে আপনাদের সার্চ করে দেখাই, আর বাকি তো র্যাঙ্কিং ডিফিকাল্টি এই সেই দেখে অ্যাকচুয়াল কম্পিউটার দেখে আমরা আরো বেশি শিওর হতে পারবো। প্রথম ধরেন আমরা এদিক থেকে টপিকসে গেলাম, সেটা ধরেন যে কোনো টপিকসই এক্সাম্পল হতে পারে। আমরা আচ্ছা এটার মধ্যে আমরা যাই, হোম অ্যান্ড কিচেনের মধ্যে যাই। হোম অ্যান্ড কিচেনের মধ্যেও এদিকে দেখেন অনেক টপিকস আছে, কিচেন, কিচেন অ্যান্ড ডাইনিং, বেডিং, বাথ। দেখেন বাথের মধ্যে আমরা যেতে পারি, বা আরো অনেক অপশন আছে। বাথরুমের মধ্যে যেমন আমরা অনেক টাইপের অপশন দেখতে পাচ্ছি, বাথরুমের সে বিভিন্ন শাওয়ার হেড টেড, ওকে, বিভিন্ন জিনিস, টাওয়াল মাওয়াল, আরো অনেক জিনিস হয়তো বাম পাশে আমরা দেখলেই দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা একটু চলেন দেখি, বাথ লাইন সেট, বাথ রাগ, বাথরুম ফার্নিচার সেট, বাথরুম, ওকে, টাওয়াল, ওকে, এরকম এই যে বিভিন্ন অপশন। এটা আবার কি, সিলিকন ড্রেন প্রোটেক্টর। ড্রেন প্রোটেক্টর মানে বোঝা যাচ্ছে, এটা একটু পড়লেই বোঝা যাবে যে এইটা হচ্ছে ওই যে ড্রেন যেগুলো ইয়ে করা থাকে বাথটাবের মধ্যে বা এর মধ্যে, এটা মেবি ওই যে বিভিন্ন হেয়ার টেয়ার যাওয়া থেকে প্রোটেক্ট করে। এখানে ভিডিওসও আছে, ওকে, সবগুলো তো ভিডিওস থাকে। এগুলো দেখলে তখন আমরা সেইভাবে কিওয়ার্ডকে রিসার্চ করতে পারি বিভিন্ন টপিকস নিয়ে। আমরা যদি একটু সার্চ দেই, তো এটার নাম কি, বেস্ট বাথটাব প্রোটেক্টর বা ড্রেন প্রোটেক্টর। লিখলাম বেস্ট, ওই যে শুধু বাইং কিওয়ার্ডের জন্য। শাওয়ার ড্রেন হেয়ার ক্যাচার, এটা দেখেন আমি আগে মাউসটাকে অন করে দেই। বেস্ট ড্রেন প্রোটেক্টর 20টা সার্চ খুলিও। আমরা এদিকে জাস্ট আমাদের আমরা এটাকে লগ ইন করার পরে জাস্ট অন করে দিচ্ছি। প্রথম হচ্ছে কি বেস্ট ড্রেন প্রোটেক্টর, বেস্ট শাওয়ার ড্রেন। এই যে হ্যাঁ দেখেন এক্স্যাক্টলি এটা কিন্তু আসলে নাই, এটার অ্যাকচুয়াল কম্পিটিটর অনেক কম হবে, এটাই স্বাভাবিক, কারণ এদের টাইটেলের মধ্যে কিন্তু এক্স্যাক্টলি ওই কথাটা নাই। তো এটা একটা সুবিধা। এছাড়া বাথটাব হেয়ার ক্যাচার, পপ আপ ড্রেন, বিভিন্ন টাইপের আমরা আরো কিওয়ার্ড পাচ্ছি, চলেন এগুলো যদি একটু দেখি। বেস্ট শাওয়ার ড্রেন প্রোটেক্টর, বেস্ট বাথটাব ড্রেন প্রোটেক্টর, নোটিস এই যে সিঙ্ক প্রোটেক্টর, বিভিন্ন টাইপের কিওয়ার্ডস আমরা অনেক পাচ্ছি। জানি এগুলো তো সার্চ ভলিউম নাই, যেগুলো নাই সেগুলোর দিকে আমরা যাচ্ছি না। আচ্ছা প্রথম আমরা এইটা দেখি, পাশাপাশি আমরা কি করব, এটাকে জাস্ট অ্যাকচুয়াল কম্পিটিটর দিয়েও দেখতে পারি, কারণ ওইটা দেখলাম হেডিং এর মধ্যে এই কিওয়ার্ড গুলো নাই, তার মানে এটা
ইয়েটা কম হওয়ার কথা, মাত্র 9 জন আছে। কারণ এই যে যে কিওয়ার্ডটা দেখেন আমরা প্রথম বলেছিলাম যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি, সেটা দেখবো যে এদের হেডিং এর মধ্যে সেম কথাটা আছে কিনা। দেখেন সেম এক্স্যাক্টলি নাই, তারা আসলে কাজ করতেছে বেস্ট শাওয়ার ডেইন হেয়ার ক্যাচার, এটা হচ্ছে তাদের কিওয়ার্ডস। কারণ এই যে র্যাঙ্কিং এ যারা আছে দেখেন সবারই কিন্তু ওই ড্রেন বেস্ট ড্রেন প্রোটেক্টর ওই কথাটা নাই। ওকে, সবারই দেখেন, তার মানে তারা কাজ করতেছে। এই যে 2-4টা আসলে আছে। সো 9 জন আমরা ওভাবে দেখলাম। আমরা যদি এভাবে সার্চ দেই, এস বাদ দিয়ে দিলাম 480। এইটা আবার হচ্ছে হয়তো হার্ড হতে পারে, কিন্তু প্রথম আমরা যেটা পেলাম সেটা অবশ্য দেখলাম যে অনেকটা আপনার ইজি টাইপের আছে প্রথম যেটা, ওটা কারণ 9 জন কম্পিটিটর। এক হচ্ছে যে তার যে কিওয়ার্ডটা আমরা খুঁজতেছি সেইটা আপনার কি সেই কিওয়ার্ডের কথাটা তাদের হেডিং এর মধ্যে সেম টু সেম কিওয়ার্ডটা নাই, তখন আমরা অ্যাকচুয়াল কম্পিউটার দিয়ে দেখতে পারি। আর বেশ কিছু কিওয়ার্ডস যে আমরা তো যখন রিসার্চ করেছিলাম দেখলাম যে এক্সাম্পল ধরেন আমরা যদি এভাবে দেই যে কিওয়ার্ড গুলো খুঁজেছিলাম। আর আরেকটা সব থেকে ইজি, যে দেখেন একদম খুবই ইজি সাইট, ম্যাক্সিমাম দেখেন টপে বসে আছে বা অনেকেই আছে খুবই দুর্বল, 2-3 জন বা এর বেশি বলেছি। পাশাপাশি ইউটিউবও দেখেন আছে। তো এগুলো দেখে আরো এমনিতেই শিওরলি বোঝা যাচ্ছে যে এটা ইজি হবে, কারণ 3 জন বা তার অধিক মানুষ আছে এবং দেখেন একদম ইজি গুলো উপরের দিকে, তার মানে তাদের কম্পিটিটরও কম হবে, মানে অ্যাকচুয়াল কম্পিটিটর। তো এইটাকে আমরা, তো এই যে এই লক্ষণগুলোই হচ্ছে মেইন। প্রথম হচ্ছে আমরা বলেছি যে 3 জন বা তার অধিক মানুষ যাদের ডিএপি এগুলো কম হবে এবং আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর কম। এবং অ্যাকচুয়াল কম্পিউটার কম মানে ওই যে হেডিং এর মধ্যে তো ওই কথাগুলো ম্যাক্সিমাম ফার্স্ট পেজে যারা আছে তারা থাকবে না, বেশ 6% টেন্ট আন্ডার 200। সো এখানে যদি আমরা দেখি এই যে এর কিন্তু এই কথাটা আছে, তার মানে সে খুবই দুর্বল, তারপর সে র্যাঙ্কিং এ আছে। দেখেন এইটা আমরা যদি দেখি যে এক্স্যাক্টলি ওভাবে নাই, তারপরেও কাছাকাছি, কারণ ব্র্যাকেটের মধ্যে দিছে 200 and 100। সো আমরা এটাকেও ইয়ের মধ্যে নিলাম বেস্ট ফ্যামিলি টেন্ট আন্ডার। দেখেন এটা হচ্ছে, এটা কিন্তু এক্স্যাক্টলি ওই কিওয়ার্ড না, সে কাছাকাছি সিমিলার, সে বেশি হাই হলেও সমস্যা নেই এই কিওয়ার্ডের জন্য, কারণ এই কিওয়ার্ডে আরো দুর্বল যারা আছে আর একটু শক্তি সামর্থ্য হলেই একে কিন্তু পিছে ফেলে দিতে পারবে। কারণ গুগল তাকেই র্যাঙ্কিং এ দেয় যে যে রিলেভেন্ট বা কিওয়ার্ড অনুযায়ী তার পেজটাকে অপটিমাইজ করে বা সেই কন্টেন্টকে টার্গেট করে। কারণ এই সাইট কিন্তু এই যে যেগুলো দেখলাম যে সে কিন্তু আসলে ওই 6% টেন্ট এটাকে টার্গেট করে নাই, সে জাস্ট 200 ইউএসডি এর নিচে যেগুলো সেগুলোকে টার্গেট করেছে। মানে আপনি এখন টার্গেট করে পেজটা লিখবেন এক্সাম্পল বেস্ট কফি মেকার, আর একজন লিখবে যে বেস্ট কফি মেকার আন্ডার $100, দুইটা কিন্তু দুই টাইপের কিওয়ার্ড। বাট আপনি বেস্ট কফি মেকার এইটাতে আপনি র্যাঙ্কিং এ থাকতে পারেন যদি ওই যে আন্ডার 100 এর এই কথাবার্তা কিছুটা আপনার ওইটার মধ্যে থাকে, এবং ওই কিওয়ার্ডে যদি কেউ শক্তিশালী না থাকে তখন আপনাকে র্যাঙ্ক দিবে। কিন্তু গুগল সবসময় তাদেরকেই র্যাঙ্ক দেয় যে যে টপিকসকে টার্গেট করে তার পেজটাকে হেডিংকে এভরিথিং অপটিমাইজ করে। এই জিনিসগুলো আমরাও যখন অপটিমাইজ করব তখন আমরা দেখব যে আমাদের কিওয়ার্ডটা আমাদের হেডিং এর মধ্যে দিব এবং সেম টু সেম রাখবো এবং শুরুর দিকে দিব। দেখেন এই যে যেমন সে এই কিওয়ার্ডের জন্য অপটিমাইজ বেস্ট টেন্টস আন্ডার 200 ইউএসডি। ওকে, সে কিন্তু এক্সাম্পল এই কিওয়ার্ডের জন্য অপটিমাইজ না, কারণ এই কিওয়ার্ডে কেউ শক্তিশালী নাই জন্য সে আছে, আদারওয়াইজ এই সাইটটা তার পিছে থাকতো। বাট দেখেন এই সাইটটা কোনো ব্যাকলিং নাই, জিরো, এবং দুর্বল হয়েও সে উপরে, কারণ সে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটাকে ওভাবে অপটিমাইজ করেছে। কিন্তু এই সাইটের ওনার আসলে এই যে এই সাইটের ওনার দেখেন বেস্ট ফ্যামিলি আন্ডার 200 ইউএসডি বা এক্সাম্পল এই যে বেস্ট ক্যাম্পেইন টেন্ট, এটা কিন্তু আসলে সে টার্গেট করে নাই। তার এই যে ইয়েটি এর মধ্যে যে ভিতরে কথাবার্তায় আসে জন্য গুগল তাকে র্যাঙ্কিং এ দিয়েছে, কারণ এই টপিকসে হয়তো বেটার কেউ নাই, বুঝতে পারছেন, এই জন্য আর কি। এবং আমরা যদি একটু দেখি দেখবো যে হয়তো তার
অ্যাকচুয়াল কম্পিটিটর কম আছে। এবং সেই সাথে আমরা তো তার কি করব, ওই যে র্যাঙ্কিং ডিফিকাল্টি দেখে আরো বেশি শিওর হতে পারবো। সেই সাথে তার আমরা, এটা হচ্ছে নর্মাল চোখ দিয়ে দেখে আমরা বুঝতে পারলাম এবং একটু হালকা মাথা খাটায় দেখেন মাত্র 4টা রেজাল্ট আছে। এই কিওয়ার্ড নিয়ে এক্স্যাক্টলি 4 জন কাজ করতেছে। পাশাপাশি এইটার পাশাপাশি আপনারা আরো একটু বেশি শিওর হওয়ার জন্য অনেক সময় কি করবেন, এইটাকে উঠায় দিবেন। ওকে, ডানে এবং বামে থেকে ইনভাইটেড কমা উঠায় দিয়ে এইবার এন্টার দেন। তারপরেও যদি দেখেন এটা আসলে কমই আছে, তাহলে আপনি আরো শিওর যে এই কিওয়ার্ডটা আরো অনেক ইজি হবে, এটাই স্বাভাবিক। মানে এর এইভাবে ইনভাইটেড কমা উঠায় দিয়ে সার্চ দেওয়া মানে যে এক্স্যাক্টলি এটা না হলেও আশপাশের এইটা অন্য কথা থাকতে পারে, তাও দেখেন খুবই কম, মাত্র 7 জন। মানে ইনভাইটেড কমা দেয়া মানে এক্স্যাক্টলি হেডিং এর মধ্যে ওইভাবে আছে, আর ইনভাইটেড কমা উঠায় দেয়া মানে হচ্ছে যে এরকম এক্স্যাক্টলি না থাকলেও এটার কাছাকাছি। সো দেখেন কাছাকাছি হলেও 7 জন, তার মানে কতই আর কম্পিটিশন হবে। ওকে, সো তার মানে এই কিওয়ার্ডটা আসলেই খুবই ইজি। সো আপনাকে এই জিনিসগুলো দেখে, অ্যাকচুয়াল কম্পিউটার এই দুইভাবে দেখে এবং সেই সাথে ডিএপি এর এইগুলো দেখে আপনাকে বেশি শিওর হতে পারবেন। এটা আসলে বোঝার জন্য খুব বেশি কঠিন কিছু না, বাট এভাবে আপনাকে ডিপের দিকে যেতে হবে এবং এভাবে নর্মালি তাকাইলেই বোঝা যাবে। আর এরপরে তো আমরা এই জিনিসগুলো ম্যাচ করলেই দেন না আমরা র্যাঙ্কিং ডিফিকাল্টি চেক করব, তার ওই যে কি বলে ট্রেন্ডস চেক করব, এগুলো। ভাই শুধু টাইটেলটাই দেখবো নাকি ওই যে ওদের ইউআরএল ওখানে কেমন কি আছে ওইটাও দেখবো? আপনি হচ্ছে ইউআরএলটাকেও খেয়াল করতে পারেন, তবে টাইটেলটাই মেইন এখানে। কারণ ইউআরএল দেখার জন্য আবার ক্লিক করতে হবে এই সেই, কারণ স্বাভাবিক টাইটেলে যেটা থাকবে ইউআরএল এর মধ্যেই ওভাবেই থাকবে অপটিমাইজ করার জন্য। ওকে, আরেকটা কথা, হ্যাঁ এই যে দেখেন এই সাইটটা, আমি যদি এরকম কিওয়ার্ডে দেখি, আমরা কিওয়ার্ড লিখে কখন সার্চ দিয়েছিলাম, এই যে এইদিকে আমরা আসি, নর্মালি আমরা মাত্র সার্চ দিলাম হচ্ছে, ধরেন এটা লিখে আমরা সার্চ দিলাম, এই যে শুরুর দিকে যে ধরেন আছে তার ইউআরএল এর মধ্যে ওই কথাটাই থাকবে। কারণ যখন এটাকে আমরা অপটিমাইজ করি, এটা গুগলের 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে খুবই ইম্পর্টেন্ট। সেটার প্রথমটা হচ্ছে টাইটেলের মধ্যে আপনার এক্স্যাক্ট যে কিওয়ার্ডটাকে টার্গেট করতেছেন সেটা রাখতে হবে। সো টাইটেলের মধ্যে দেখবেন এই যে রাখছে। ওকে, এই যে এই পর্যন্ত টাইটেলের মধ্যে আরো অন্য কথাও থাকতে পারে, কিন্তু দেখবেন এটা থাকবে এবং একসাথে থাকবে। এবং শুরুর দিকে রাখার চেষ্টা করবে, অনেক সময় শুরুতে টপ বা অন্য কিছু আসতে পারে, কোনো সমস্যা নেই। এবং এই যে ইউআরএল এর মধ্যেও দেখবেন সেই কথাটা কি থাকবে। এবং হচ্ছে ভাই এখানে যেমন 19 আছে, হ্যাঁ 19, হ্যাঁ 2019 আছে, হ্যাঁ আমি যদি পরে এডিট করে 2021 দিতে পারি না এটা? অবশ্যই, আপনি যত সাল ঘুরবে তত এটা চেঞ্জ করবেন। সে হয়তো এখনো এটাকে চেঞ্জ করেই নাই, আপডেট করে নাই। ওকে, সো আমরা বছর বছর এগুলো আপডেট করব। কিন্তু এই জিনিসটা, ভুলেও কি করা যাবে না, ইউআরএল এর মধ্যে কিন্তু দেয়া যাবে না। হেডিংটাকে একটু সুন্দর করার জন্য হেডিং এর সাথে এগুলো আসতে পারে, প্রতি বছর বছর প্রতিটা সাইটই এগুলো চেঞ্জ করে। ওকে, কিন্তু হ্যাঁ, এইটা ভুলেও ইউআরএল এর মধ্যে দেয়া যাবে না, কারণ ইউআরএল চেঞ্জ করা মানে আপনার এই পেজই আর থাকবে না। ওকে, ইউআরএল চেঞ্জ করা এই যায় পেজে না। ঢুকলাম, মানে এই ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে যদি আমি কিছু ওয়েবসাইট মানে ইউআর সাজেস্ট বাদে আর কি, ওখানে তো মনে করেন যে 4-5টা দিল, মনে করেন যে সিম্পল 5টা ওয়েবসাইট পাইলাম যেগুলো হলো মানে ডিএফ কম থাকা সত্ত্বেও র্যাঙ্ক করছে, আমি 5টা ওয়েবসাইট নিছি ওই নিচে, নেওয়ার পরে ওদের কিওয়ার্ড গুলা বা ওদের মানে দেখতে পারবো। এদের ইজি কিওয়ার্ড গুলো, হ্যাঁ এগুলো নিয়ে তো আমি আপনাদেরকে বলেছি যে আমরা এরকম করে রিসার্চ করার Just সময় হ্যাঁ ইজিলি দেখবো যে খুব ডিএপিএ কম হয়ে যেগুলো ভালো করতেছে, যেমন এই সাইটটা দেখলাম, তার মানে কি তার কিওয়ার্ড রিসার্চটা অনেক সুন্দর বা ভালো। তো তখন আমরা কি করব, তার এখান থেকে আমরা বলেছি কিওয়ার্ড আইডিয়া চুরি করব। তো তখন এটাকে নিয়ে আমরা উবার সাজেস্টের মধ্যে ফেলে দিলে তার টপ পেজগুলো পেয়ে গেলাম। তখন ওই টপ পেজে কিওয়ার্ড গুলো আমরা নিয়ে কারণ এই সাইটের মধ্যে যদি আমরা যাই,
এই যে দেখতে পাচ্ছি, তার দেখেন বিভিন্ন যে কিওয়ার্ডস গুলো, এগুলো একটা একটা করে ম্যানুয়ালিও দেখতে পারি, অথবা একবারে আমি কি করতে পারি, তার টপ সব থেকে ভালো কাজ করতেছে যে পেজগুলো, স্বাভাবিক দুর্বল হয়ে যেহেতু ভালো কাজ করতেছে, সেইগুলো আপনার কি হবে, ইজি কম্পিটিটিভ হবে, এটাই স্বাভাবিক। তখন আমরা তাদের কিওয়ার্ড গুলো নিয়ে অ্যানালাইজ করে যেগুলো ইজি সেগুলো আমরা কি করব, নিয়ে নিব। যেমন এই যে তার এই কিওয়ার্ডটাও দেখতেছি, এটাও দেখেন ইসি। ওকে, সো দেখছেন যে তার কাজ করার মূল ক্ষমতা কোথায় বা কেন সে এত দুর্বল হয়েও ভালো করতে পারতেছে, কারণ সে ওই টাইপের কিওয়ার্ডকে টার্গেট করেছে। তো এইখানে আরো দুর্বল যেগুলো আছে তার সাইটের মধ্যে চলে যান, মাত্র ডিএপি দেখেন 1 হয়ে এইভাবে ভালো করতেছে, এই যে এগুলো ভালো করতেছে। সো এখান থেকে গিয়ে আর যদি 2-4টা কিওয়ার্ড পান তাহলে তো আরো খুবই ভালো। তো পাবেনই, এটাই স্বাভাবিক, কারণ যারা দেখবেন যে খুব দুর্বল হয়েও ভালো করতেছে তাদের প্রথম কন্ডিশনই দেখবেন যে তাদের কিওয়ার্ড রিসার্চটা খুবই ইজি কিওয়ার্ড রিসার্চ, তারা রিসার্চ করতেছে। হ্যাঁ, ওকে, কারণ এখানে দ্রুত কি র্যাঙ্কিং এ আসার আর কোনো বিকল্প ওয়ে শুরুতে এত ইজিতে নাই। হ্যাঁ বলেন। স্যার আমি বলবো? হ্যাঁ বলেন জি। হ্যাঁ, বলেন বলেন আপনি। আচ্ছা স্যার, আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে আমরা কোন প্রোডাক্ট নিয়ে বা কোন সাইটে আমরা কাজের উপর ডিপেন্ড করে আমাদের যে কিওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করব ওইটাকে ভ্যালু দেখে তারপর হচ্ছে টিএপি দেখার পরে আমরা ওই টপিক বা একটা পূরণের, যেমন আমি কুড়েল নিয়ে কাজ করতে চাই অথবা আপনার করা নিয়ে কাজ করতে চাই, তো এটাকে আসলে এই প্রোডাক্টের উপর অনেকগুলো আছে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে শুধু ওই প্রোডাক্টের উপরে। জি জি, আমি গত দিনে দুইটা বিষয় বলছিলাম, যে আপনারা চাইলে কিন্তু নিজের যেভাবে চান, আমি যেমন দুইটা অপশন দেই আপনাদেরকে যে কিভাবে সাইট করলে ভালো হয়। এক হচ্ছে আপনারা প্রথমে কি করবেন, আমরা যখন বিজনেস করতে চাই তখন আমরা কি করি, আমরা কিন্তু অনেক অনেক টপিকস নিয়ে চিন্তা করি না, যে প্রথম আমি ধরেন ওষুধের ফার্মেসি দিব, আচ্ছা চিন্তা করলাম যে এটাতে এই হইতে পারে, এটার পজিটিভ দিক কি নেগেটিভ দিক কি, এগুলো আমরা চিন্তা করি। সো চিন্তা করার পরে অনেক সময় কিন্তু মনে হয় যে না, ও এটা ভালো হবে না, এটার কম্পিটিশন বেশি, এই এলাকায় আমি যে এলাকায় দিব এইখানে অনেক ইয়ে, বা এই জিনিস প্রোডাক্ট পাওয়া সমস্যা, তখন বাদ দিয়ে দেই, বাদ দিয়ে আরেকটা ধরি এরকম। তো কিওয়ার্ড রিসার্চ আমরা সাইট তৈরি করার আগে, আমরা যখন অ্যাফিলিয়েটের জন্য বা গুগল অ্যাডসেন্সের জন্য এভাবে সাইট করব, তখন তো আমরা কোনো একটা নিয়ে কাজ করতেই হবে এমন না। আমরা কি করব, অনেক অনেক টপিকস নিয়ে অ্যানালাইসিস করব, যে টপিকসের মধ্যে ভালো ইজি কিওয়ার্ডস পাবো সেগুলো রাখবো। কোনো টপিকসে যদি দেখি যে এই টপিকসের একটা টপিকসের মধ্যেই অনেক ইজি কিওয়ার্ডস পাওয়া যাচ্ছে, তখন আমরা ওই শুধু ওই নিশ নিয়েও, ডোমেন নেম নিয়ে শুধু ওই নিশের উপরে কাজ করে শুধু ওই নিশের উপর সাইট করতে পারি। ধরেন এক্সাম্পল ব্লেন্ডার বা কফি মেকার, এখন আপনি দেখতেছেন যে না, আপনি রিসার্চ করতেছেন, সো অনেক একটা টপিকসেই অনেক ইজি কিওয়ার্ড পাচ্ছেন না, কারণ একটা সাইট করলে সেখানে তো আর 5-10টা আর্টিকেল দিয়ে ফেলে রাখলেই হবে না, কারণ অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে একটা সাইটে যেন 20টা 50টা বা 100টার মতো আর্টিকেল দেয়া যায় একই নিশ নিয়ে। তো এইভাবে হলে শুধু ওই নিশ নিয়ে সাইট করতে পারেন, অথবা বলেছিলাম যে আপনারা চাইলে এমন করতে পারেন যে ভিন্ন ভিন্ন একই জাতীয়, যেমন ধরেন হোল কিচেনের মধ্যে তো অনেক আইটেম আছে, বা আপনি ওই যে যেটা বললেন কুড়াল নিয়ে করবেন, এখন সেগুলো টুলস বেস, যে toolshaven.com বা toolsguide.com, এখন এটার মধ্যে কুড়াল নিয়ে 2-4টা কিওয়ার্ড এটা নিয়ে একটা ক্যাটাগরি করতে পারেন, বা 5টা কিওয়ার্ড, আর একটা ধরেন গ্রিন্ডার মেশিন নিয়ে 5-10টা কিওয়ার্ড পেলেন। তার মানে একটা সাইটের মধ্যে ভিন্ন ভিন্ন কি করবেন, ডিপার্টমেন্ট কিভাবে করতে হয় এগুলো আমরা তো দেখবো। যেমন ধরেন সে এক্সাম্পল আমি যদি আমার স্টুডেন্ট এরকমই দেখাই, বা উনি ডেইলি ফ্যামিলি নিড ডট কম দিয়েছে, মানে চাইলে যে কোনো ক্যাটাগরি তো নেক্সটে জয়েন করতেই পারবেন, কিচেনে দিলেন, বা আপনি কিচেন না দিয়ে প্রয়োজনীয় এয়ার ফ্রায়ার দেন, বা যা যা দেন সেগুলোর মধ্যে সেই টাইপের কিওয়ার্ডগুলো অ্যাড করেন, তাও হবে। এখানে আপনাদের যেভাবে ইচ্ছা, চাইলে একটা নির্দিষ্ট নিশ নিয়ে যদি বেশি ভালো কিওয়ার্ড পাওয়া যায়, মনে করতেছেন যে না এই টপিক নিয়ে লেখার অনেক সুযোগ আছে, তাহলে একটা সিঙ্গেল নিশ নিয়েই সাইট করেন, অথবা না হলে আপনি ভিন্ন ভিন্ন নিশে যদি এরকম 5টা 10টা বা এরকম করে পান, তাহলে আপনি হচ্ছে এভাবে কমন করেও করতে পারেন।
স্যার আমি জিনিসটা বলছি এই কারণে, কারণ আমাদেরকে করতে হবে কোন সাইট নিয়ে কাজ করব। কাজটা করলে ওই সাইট বা ওই প্রোডাক্টের উপর আমরা বিভিন্ন রিলেটেড কিওয়ার্ড গুলা নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি। না হলে তো স্যার ওইটা বুঝতেছি এখন যে আপনি একসময় একটা সাইট বা একটা প্রোডাক্টে একটা টপিকসের উপর আমাদের বুঝতেছি, তো আমরা মনে করি যে এটা অনেক হার্ডলি হয়ে যেতে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আরেকটু এবার সংক্ষেপে বলেন, মানে মেইনলি কি বলতেছিলেন যেন, আরেকটু সংক্ষেপে। জি, প্রথম না স্যার বলছিলাম যে আসলে যে কিওয়ার্ড রিসার্চ যে আমাদের ক্লাসগুলো আছে, জি যে জি আমরা যেমন আমাদের ইব্রাহিম ভাই বলতেছে যে আমাদের বুঝে যেটা আমরা ইজি কিওয়ার্ড যেটা ওটা আমরা ফার্স্ট ক্লাস অফ অথবা আমাদের ডিফিকাল্ট র‍্যাঙ্কিং এর চেক করে আমরা বুঝতে পারবো যে এটা কোনটা ইজি কিওয়ার্ড। আমাদেরকে স্যার সিলেক্ট করতে হবে আমরা কোনটা নিয়ে কাজ করব বা কোন রিলেটেড নিয়ে আমরা কাজ করব, ওইটার উপর আমাদেরকে কিওয়ার্ড গুলো বের করতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা নিশ নিয়ে গিয়ে তো রিসার্চ করবো, এর মানে তো এমন না যে আপনি ধরেন প্রথমে ব্লেন্ডার নিয়ে রিসার্চ করতেছেন মানে ব্লেন্ডার নিয়েই কাজ করবেন, এমন না। আমরা যে কোনো জিনিসটা শিওর হব যখন সেই টপিকসে ভালো কিওয়ার্ড পাবো, তখনই আমরা সেটা ধরেন নিব। আদারওয়াইজ আমরা যে ধরেন এখন শুরুতে ব্লেন্ডার নিয়ে রিসার্চ করলাম, এর মানে এটা নিয়ে আমাকে কাজ করতে হবে এমন না। আপনি এরকম যে টপিকসে পাবেন না ওইটা ফেলে দিবেন, ফেলে দিয়ে আর একটা টপিকসের মধ্যে গিয়ে রিসার্চ করবেন। এভাবে করে করে যে টপিকসেই প্রয়োজনে যতগুলো ইজি কিওয়ার্ড পাচ্ছেন অথবা লিস্ট করে রাখেন, একটা এরকম সাইট চাইলে করতে পারেন। দেখেন যেমন ধরেন এরকম আমি যদি দেখাই, validpic.com, মানে আপনার বিভিন্ন টপিকস নিয়ে খুঁজবেন। আমি ধরেন যখন প্রথম আমার সাইট তৈরি করি, ধরেন আমি বিভিন্ন কার ভ্যাকুয়াম ক্লিনার, বিভিন্ন ধরেন এই যে টেবিল স বা এই সেই, ধরেন স্কেটিং বোর্ড, বিভিন্ন জিনিস নিয়ে খুঁজতে খুঁজতে এরপরে দেখলাম যে না, ব্লেন্ডার নিয়েই আমি অনেক বেশি এবং অনেক ইজি কিওয়ার্ড পাচ্ছি। সো শুধু ব্লেন্ডার নিশ নিয়ে ধরেন সাইট করেছি। নেক্সটেও ধরেন এরকম খুঁজতে খুঁজতে বা এরপরে মনে হলো যে না, একটা সাইট করব যেখানে বিভিন্ন টাইপের দেখেন ক্যাটাগরি থাকবে। কারণ আমি এমন ভাবে নিব যেন আমি চাইলে অটোমোটিভের মধ্যে যেগুলো ইজি কিওয়ার্ড পাবো সেগুলো এটার মধ্যে দিয়ে দিব, বা হোমের মধ্যে বিভিন্ন তো গার্ডেনিং বা লোন মোয়ার বিভিন্ন জায়গাতে। সো এভাবে করে করে ধরেন যার মধ্যে যেটা পাবো, টুলস এর মধ্যে, এভাবে আপনারা করতে পারেন। তাহলে কিওয়ার্ড রিসার্চ করা আরো বেশি ইজি হয়ে যাবে। আর যে টপিকসে গেলেন ওই টপিকসে ইজি কিওয়ার্ড পেলেই তো নেবেন, না হলে তো ওই টপিকস বাদ। আমি ধরেন এখন ধরেন স্মার্ট ওয়াচে গেলাম, কোনো ইজি কিওয়ার্ড পাচ্ছি না, তার মানে কি আমাকে ওইটা নিতেই হবে এমন তো না। আমরা সাইট তৈরি করার আগে তো এই জন্য খুঁজে খুঁজে আমাদের এক্সেলে ইজি কিওয়ার্ড গুলোকে জড়ো করব। যে টপিকসে ইজি কিওয়ার্ড পাবো না সেটা প্রয়োজনে বাদ দিয়ে দিব, ফেলে দিব, দরকার নাই সেটা। বুঝতে পারছেন? মানে নিশ আমরা শুরুতে নেই মানেই যে ওইটা নিয়েই কাজ করবো এমন না। আপনি একটা নিশ নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করবেন, খোঁজাখুঁজি করবেন, সেটা যখন পাইলেন না তার মানে সেটা বাদ। আর আমি তো নিশ সিলেক্ট করার সাথে সাথে এই জন্য আমরা ডোমেন কিনবো না। আমরা ডোমেন কিনবো, ধরেন এক্সাম্পল আপনি 50টা বা 100টা নিশ নিয়ে ভালো মতো রিসার্চ করে যে টপিকস গুলোতে আপনি বেশি ভালো কিওয়ার্ড পেলেন, তখন আপনি সেভাবে একটা সাইট করলেন। অথবা অনেক সময় রিস্ক এড়ানোর জন্য যে আমি একটা নিশ নিয়ে না, আমি ধরেন kitchenguide.com দিব, এখন আমি ধরেন ব্লেন্ডারে 2-4টা পেলাম সেটা নিয়ে লিখলাম। আবার ধরেন বিভিন্ন টপিকস, ওকে, ধরেন এরকম আমি যেমন বিভিন্ন সময় রিসার্চ করি। এখন ধরেন এরকম কিচেনের মধ্যে হাজার হাজার টপিকস আছে, বেস্ট ওয়াফল মেকার আন্ডার 50, এরকম আপনি যখন খোঁজা শুরু করবেন অনেক টপিকসে, প্রচুর টপিকসে এরকম ইজি কিওয়ার্ডস পাবেন যেগুলো দেখেন খুবই ইজি। আমি জাস্ট আমার কনসেপ্ট থেকে, বাট এটার জন্য আপনাদেরকে ওই যে সেই জন্য কি করতে হবে, শুরুতে বিভিন্ন টপিকস নিয়ে নিশ নিয়ে রিসার্চ করতে হবে। সব নিশেই যে ইজি কিওয়ার্ড পাবেন এমন না। এই যে খুঁজতে থাকেন, ধরেন আমি একটা কি করলাম, কিচেন নিয়ে একটা সাইট করলাম যেখানে বিভিন্ন টাইপের কিচেন রিলেটেড যে কোনো টুলস বা এগুলো হতে পারে। লোড নিয়ে নিক।
আচ্ছা, এটা এরপরে আমরা যেটা বললাম, সো এইভাবে আসলে অ্যাফিলিয়েট বা অ্যাডসেন্সের ক্ষেত্রে আমাদের মানে অনেক সুযোগ আছে যে আমরা যে কোনো নিশ বা টপিকস যে কোনো সময় চেঞ্জ করে ফেলবো। সেই টপিকসে ইজি কিওয়ার্ড না পেলেই ফেলে দিব। আর এই যে যেগুলো আমরা তো ইজি আমাদের নিশ রিলেটেড পেলাম, সেই সাইটগুলোর মধ্যে গিয়ে তাদের ইজি কিওয়ার্ডস গুলো তো এখান থেকে পিক করে নিতে পারবো। আর সার্ভিস কিওয়ার্ডে দেখা যায় আমার ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমি এই টপিকস নিয়ে কাজ করব বা আমার এই টাইপের সার্ভিস আমি দেই, তখন তার সেটা চেঞ্জ করা যাবে না। তখন ওইগুলোর মধ্যে থেকেই আমাকে ইজি গুলো খুঁজে বের করতে হবে। কিন্তু অ্যাফিলিয়েট অ্যাডসেন্সে এমন না, যে টপিকস আমি ইজি পাবো না সেটাকে টোটালি বাদ। ইভেন ক্লায়েন্টের করলে দেখবেন ক্লায়েন্টও এটা মানবে, কারণ এখানে তো আমাদের চেঞ্জ করার সুযোগ আছে। এই জন্য আমরা ডোমেইন হোস্টিং কিনি কিওয়ার্ড রিসার্চ ফাইনাল করার পরে। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমরা এগুলোকে কেটে দেই। কোড ক্যাম্প দেখেন, এগুলোর মধ্যে বিভিন্নগুলো ইজি যেগুলো সেগুলো তো আমরা যে উবার সাজেস্টে ফেলে এরা কোন কোন কিওয়ার্ডে সব থেকে ভালো করতেছে সেগুলো আমরা দিব। দেখেন এই যে এই সাইটের ওনার যে সাইটটা তৈরি করছে সে একটা ভুল করছে, কারণ এই যে এগুলোর মধ্যে সালটা দিয়ে দিছে, এগুলো নেক্সট ইয়ারে গিয়ে এগুলো তার বিশাল তার জন্য প্রবলেম হবে, কারণ ইউআরএল চেঞ্জ করলেই তো এই পেজে নট ফাউন্ড এরকম হয়ে যাবে। ওকে, এটা ভুলেও করা যাবে না, এটা হয়তো সে খেয়াল করে নাই অথবা সে বুঝে নাই, কারণ ডিফল্ট ভাবে ইউআরএল চলে আসছে ওইভাবে রেখে দিছে। কারণ টাইটেলের মধ্যে দেওয়া যাবে, ইউআরএল এর মধ্যে দেওয়া যাবে না। এগুলো আপনারা শিখবেন যখন এই পার্ট গুলো আসবে। এখন তো আমরা শুধু কিওয়ার্ড রিসার্চ গুলো দেখতেছি। আচ্ছা, তো আপনাদের সব থেকে বেটার হয় যে কোনো এক্সাম্পল এক্সাক্ট নিশ না নিয়ে কোনো একটা ক্যাটাগরি বেস, কিচেনের মধ্যে তো অনেক টপিকস আছে, খুঁজেন সেভাবে করে একটা ব্রড ডোমেইন নেম নেন। ব্রড ডোমেইন নেম কি, ওই যে বললাম কিচেন গাইড ডট নেট বা ধরেন কিচেন গাইড ডট কম অথবা কিচেন গাইড ডট কম না পেলেও মাই কিচেন গাইড ডট কম, অথবা এভাবে যান যে মাই কিচেন ডেকোর ডট কম, বা এভাবে করে সুন্দর করে। তাহলে কিচেন এভাবে নিলে কি হবে যে আপনি এটার মধ্যে তো কিচেনের মধ্যে অনেক আইটেম আছে, সো শুধুমাত্র যে ব্লেন্ডার বা এই সেই কোনো নামে নিতে হবে এমন না। তাহলে এটা নিলে কি হবে যে এটার মধ্যে 5টা, ওইটার মধ্যে 5টা, আর একটার মধ্যে 10টা, এরকম বিভিন্ন কিওয়ার্ড নিয়ে যা পাচ্ছেন এই সাইটে দিচ্ছেন, এখান থেকে পেজগুলো র্যাঙ্কিং এ যাচ্ছে, আপনার এখান থেকে আর্নিং জেনারেট হচ্ছে। ওকে, এবং এই সমস্ত সাইটে তো পরে চাইলে কোনো ক্যাটাগরি, যত ক্যাটাগরি দরকার ইচ্ছা আপনি তো অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো আমরা এরপরে, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম। স্যার ক্যানভার একটা ভিডিও ক্লাস চেয়েছিলাম স্যার আচ্ছা, অনেকদিন স্যার। ক্যানভার, আচ্ছা ক্যানভার আমি তাহলে ওইটা একটা দিয়ে দেবো না, আমার আসলে পরে এত খেয়াল ছিল না। আচ্ছা, আজকে ক্লাসের লাস্টে দিয়ে না এই দিচ্ছি। জন্য স্যার একটু স্যার। ওকে জি, জি স্যার জি। ক্লাসের লাস্টে। তো আমরা মেইনলি এরপরে এগুলো বাদ দিয়ে অন্য আবার সামনের দিকে আমরা আগাই। তো যাই হোক, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে অ্যাফিলিয়েট বা অ্যাডসেন্স এর কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে ক্যাটাগরি আমাদের কোনো ফিক্স থাকবে না, আমরা যেগুলোতে ইজি পাবো সেগুলো থেকেই নিব। ওকে, আর যখন হচ্ছে সার্ভিস টাইপের কিওয়ার্ড হবে তখন তো চেঞ্জ করার সুযোগ আমাদের কম, কারণ এখন একজন মানুষ আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে দিল, উনি ধরেন ক্লিনিং সার্ভিস দেয় বা উনি ধরেন ওই যে ট্রান্সপোর্টেশন সার্ভিস দেয়, ওইটা কিন্তু উনি চেঞ্জ করতে পারবে না। কিন্তু অ্যাফিলিয়েটের এই সেই যখন দিবে কেউ কিওয়ার্ড রিসার্চের কাজ, তখন এইটা ধরেন শিওর যে আপনি যেটাতে ইজি কিওয়ার্ড পাবেন, ভালো প্রফিটেবল কিওয়ার্ড পাবেন, সে সেই টপিকস নিয়ে বা সেভাবেই কাজ করবে, বা আমরা নিজেরা যখন করি সেটা নিয়েই কাজ করি। কিন্তু সার্ভিস হইলে সেখানে আসলে চেঞ্জ করার সুযোগটা কম। কারণ আমি এখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, আমি যদি গ্রাফিক্সে ইজি কিওয়ার্ড পাই, আমি কি ওটা নিয়ে কাজ করা সাজবে না, কারণ ওটা তো আমার টপিকস না। আমার এই টপিকসের মধ্যেই আমাকে ইজি কিওয়ার্ড তখন ওই যে লং টেইল এই সেই মধ্যে গিয়ে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে, কিওয়ার্ড লং টেল নাকি শর্ট টেল ভালো হবে? আচ্ছা, কেউ বলতে পারবেন যে কোনটা ভালো হবে? লং টেল ভালো হবে। জি, লং টেইল অবশ্যই ভালো হবে। এগুলো আমরা বলেছি যে লং টেইল গুলো সবসময় ইজি হয় এবং আরো বেশি স্পেসিফিক হয়। আমরা হচ্ছে যেমন এক্সাম্পল বললাম যে
ফটো এডিটিং। এখন ফটো এডিটিং দেখেন এই কথাটা লিখে কম্পিটিশন শর্ট টেইলে সবসময় বেশি থাকে, এটাই আসলে বিষয়। তারপরেও লং টেইল শর্ট টেইলের মধ্যে আমাকে দেখতে হবে যে আমার কিওয়ার্ডের প্যাটার্ন ঠিক আছে কিনা এবং আমার কিওয়ার্ডটা বেশি ইজি কিনা। ওকে, এইটা থাকলে আমাদের জন্য ভালো। এখন লং টেইল শর্ট টেইল, তবে এটার যেটা কমন রুলস যে লং টেইল সবসময় ইজি হয়, আর শর্ট টেইল গুলো বা ব্রড কিওয়ার্ড বলি সেগুলো সবসময় বেশি হার্ড হয়। ওকে, কারণ এগুলোর কম্পিটিশন বেশি হয়, কারণ মানুষজন সবসময় যেটা করে অনেকেই, এবং এই কারণে সাকসেস হতে পারে না, শুরুতে গিয়েই হার্ড বা শর্ট টেইল কিওয়ার্ডস গুলো সিলেক্ট করে ফেলে। ধরেন এখন একজন মানুষ কে অ্যাফিলিয়েট সাইট নিয়ে করতে গেল, খুব বেশি এরকম ডিপে বা টেকনিক্যালি যদি কেউ আগায়, তাহলে দেখবেন সে ইজি ওয়ে দিয়ে কিভাবে দ্রুত ওঠা যায় সেটা দিয়ে আগাবে। আর যারা একটু এগুলোকে এভাবে প্রায়োরিটি দেয় না, বা তারা দেখবেন যে দিয়েই শুরুতে বেস্ট এসি, বেস্ট এয়ার কন্ডিশন এগুলো নিয়ে কাজ শুরু করবে, যেগুলো গতানুগতিক সব থেকে বড় বড় কম্পিটিটররা, যারা ধরেন এক্সাম্পল অনেক ইনভেস্টমেন্ট, ব্যাকলিংকের জন্য ইনভেস্টমেন্ট আছে, অনেক হেভি কন্টেন্ট রাইট করাবে, 50-100 জনের টিম আছে, তাদের চোখ কিন্তু সবসময় উপরের দিকেই থাকবে। তো আপনি শুরুতে একা কাজ করতেছেন, তো আপনি যদি এই বেস্ট এসি বা এয়ার কন্ডিশন, হ্যাঁ এগুলোতে যদি শুরুতে ইজি কম্পিটিটিভ পান এর মধ্যে, তাহলে তো নেওয়া কোনো সমস্যা নেই। কিন্তু জেনে বুঝে এই স্ট্রং কিওয়ার্ড যদি নেন, আপনার দেখা যাবে যে সেখানে গিয়ে পজিশন ভালো করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু এইগুলো না নিয়ে এক্সাম্পল আপনি আরো বেশি স্পেসিফিক, যে ধরেন যে বেস্ট স্যামসাং এসি রিমোট, এগুলো কি হবে, অবশ্যই বেস্ট এসি থেকে অনেক ইজি হবে। সো আমাদেরকে শুরুতে এই ইজি ওয়ে দিয়ে যেতে হবে, এগুলো দিয়ে যান, আপনার ইনকাম জেনারেট হোক, আপনার সাইটে ভিজিটর আসুক, পরে চাইলে তো আপনি বেস্ট এসি এই সেই হার্ডগুলো নিয়েও কাজ করতে পারবেন। বাট শুরুতে যেন মোটিভেশন হারায় না যায়, ইজিতে আগাইতে পারেন। এই জন্য বলছি যে সবসময় শুরুতে ইজি কিওয়ার্ডস নিয়ে কাজ করেন, পরে আপনি চাইলে আপনার নিজের ক্যাপাসিটি বা আপনার ক্যালিভার চেক করার জন্য আরো হার্ড কিওয়ার্ড নেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে তো আপনার সাইট, আপনি যা ইচ্ছা সেটাই অ্যাড করতে পারবেন, যখন যেভাবে পরিবর্তন করতে চান সবই পসিবল। ওকে, সো আমরা গত ক্লাসেও তো আমরা হ্যাঁ সার্ভিস কিওয়ার্ডস নিয়ে কথা বলেছি যে অলরেডি জানেন যে কিওয়ার্ড রিসার্চ সবগুলোই সেম। কিওয়ার্ড রিসার্চ এর মূল কনসেপ্টই হচ্ছে যে আমি যত বেশি সার্চ ভলিউম পাই তত ভালো, কিন্তু আমার মেইন পয়েন্ট হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি যত লো হবে আমার জন্য তত ভালো। সবসময় চেষ্টা করতে হবে অনেক বেশি লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো নেওয়া, সুপার ইজি কিওয়ার্ড, যেগুলো দেখলেন যার কারণে ওই যে সাইটগুলো ডিএপিএ 1-2 বা 5-6 হওয়ার পরেও তারা ওই সমস্ত পেজে ইজিলি গিয়ে র্যাঙ্কিংয়ে বসে আছে, এবং তাদের জাস্ট খুব দ্রুত হয়তো সাইট তৈরির 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যেই আর্নিং, বা 3 মাসের মধ্যেই খুব ইজিলি স্টার্ট হয়ে গেছে। কারণ এই সমস্ত ইজি কিওয়ার্ডে আপনি মোটামুটি কন্টেন্টগুলো সুন্দর মতো লিখে অপটিমাইজ করে পোস্ট করলেই র্যাঙ্কিংয়ে চলে আসবে। আর যেগুলো হার্ড কম্পিটিটিভ, যেগুলো কিওয়ার্ডগুলো কম্পিটিশন বেশি, আপনাকে দেখা যাবে এগুলো করার পরেও আপনি 100 নাম্বার পেজে বা 200 নাম্বার পেজে বা 10,000 নাম্বার পেজে পড়ে থাকবেন। এগুলোকে টেনে নিয়ে আসার জন্য অনেক বেশি ব্যাকলিং করে করে আস্তে আস্তে আপনার সাইটের পাওয়ার গেইন করে করে আসতে হবে। আর যেগুলো ভাইয়া দেখলাম যে কম্পিটিশন এমনিতেই কম, মাত্র কয়েকজন কাজ করতেছে, সেগুলোতে আর্টিকেল দিলেই আপনি একটা পজিশনে চলে আসবেন। জি বলেন। হ্যালো, হ্যাঁ আপনার কোনো কথা তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওকে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যালো, আচ্ছা পারলে মেসেজে লিখেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা।
আচ্ছা, কারো কোনো সাড়া পাচ্ছি না। আচ্ছা, ওকে জি। আচ্ছা, তো আমরা যাই হোক, আমরা এর আগে অ্যাফিলিয়েটের জন্য বা বাইং কিওয়ার্ড আমরা নিয়ে কথা বলেছি। এখন আমরা হচ্ছে গত ক্লাসে তো আমাদের সার্ভিস টাইপের কিওয়ার্ড নিয়েও কথা বলেছি। এরপরে আমরা আজকে হচ্ছে অ্যাডসেন্সের জন্য কথা বলবো। অ্যাডসেন্সের জন্য আমাদের সবসময় ইনফরমেটিভ কিওয়ার্ড নিয়ে, মানে ওই যে বিশেষ করে হাউ টু টাইপের এগুলো নিয়ে বেশি কাজ করি। এখন কারো কথা হচ্ছে যে আমি আবার এইগুলোর মধ্যে বাইং কিওয়ার্ড দিয়েও আমি অ্যাডসেন্স করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই পারবেন, কারণ আপনি অ্যাডসেন্স যে কোনো টাইপের সাইটেই অ্যাড করা যায় যদি সেখানে ভিজিটর গেইন করতে পারেন। তবে অ্যাডসেন্সের জন্য মেইনলি ইনফরমেটিভ এগুলো হলেই বেটার, মানে এগুলোতে মানুষ পড়তে আসে, জানে, সেগুলোর পাশাপাশি অ্যাড দেখে। কারণ বাইং কিওয়ার্ড হলে সেগুলোতে দেখা যায় সার্চ ভলিউম সবসময় একটু কম থাকে। তো সেখানে অ্যাডসেন্সের থেকে ওই যে প্রোডাক্ট সেলের জন্য ওভাবে লিঙ্ক দিয়ে অ্যাফিলিয়েশন করেই ভালো ইনকাম করা যায়। আর সার্ভিস সাইটে তো আমরা কখনোই অ্যাডসেন্স বা এগুলো অ্যাড করি না, কারণ আমার সার্ভিসের মধ্যে আর একজনের সেম সিমিলার কোম্পানির অ্যাড আসলে তো দেখা যাবে যে মানুষজন, মানে আমার কম্পিটিটর আমার সাইটকে ব্যবহার করেই মার্কেটিং করে গেল। সো এটা তো আমার জন্য ভালো হবে না। সো অ্যাডসেন্সের জন্য আমরা সবসময় ইনফরমেটিভ টাইপ, যেমন বিভিন্ন টপিকস হতে পারে। এটার জন্য মাথা থেকে আসলে আইডিয়া জেনারেট করতে হবে যে বিভিন্ন টাইপের প্রবলেম নিয়ে আমরা বিশেষ করে অ্যাডসেন্সের জন্য কাজ করতে পারি, যে মানুষের বিভিন্ন টাইপের প্রবলেম বা সমস্যার সমাধানের জন্য বিভিন্ন কিছু করার চেষ্টা করে। এই সমস্ত টপিকস নিয়ে আমরা কাজ করতে পারি। বা আমরা কোরাটোরা বিভিন্ন সাইট আছে, যেমন ধরেন এক্সাম্পল এভাবে হতে পারে যে ফিটনেসের মধ্যে বা এগুলোর মধ্যে ধরো অনেক টপিকস আছে, অথবা হচ্ছে হেলথের মধ্যে, বা হেলথের মধ্যে শুধু ধরেন ওই যে বললাম ব্যাক পেইন হতে পারে, যে আমি শুধু ব্যাক পেইন নিয়ে কাজ করতে পারি। তো ব্যাক পেইনের জন্য বা শুধু ইমিগ্রেশন নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, সেরকম বিভিন্ন আসলে টপিকস আছে। বা টেকনোলজি হতে পারে, টেকনোলজির মধ্যে আপনি ধরেন এক্সাম্পল কাজ করবেন এই যে টেকনোলজির মধ্যে কেউ এভাবে গেল যে বেস্ট, কারণ বেস্টও কিন্তু হতে পারে, এতে কোনো সমস্যা নেই। বেস্ট ধরেন বেস্ট জাপানিজ লার্নিং অ্যাপ, এই সেই এগুলো নিয়ে জানতে চাচ্ছে। এগুলো কিন্তু আপনার ইনফরমেটিভ টাইপের, এবং দেখেন এগুলোতে দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেক আপনার ইয়েও থাকে। আমি যদি এভাবে বিভিন্ন কিওয়ার্ডস, এগুলো তো বিভিন্ন টেক টাইপের। সো যে কোনো টপিকস নিয়েই এরকম হতে পারে। এই সমস্ত সাইটগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো করতেছে যে তারা দেখবেন অ্যাড এর মাধ্যমে আর্নিং করতেছে। এবার বিভিন্ন অ্যাপস ট্যাপস এগুলো নিয়ে রিভিউ করা নিয়ে হতে পারে, দেখবেন বিভিন্ন টাইপের শো করবে। সেগুলো একটু লোড নিয়ে নিক, ওটা আমরা দেখবো যে বিভিন্ন টাইপেরই আসবে। এক্সাম্পল how to relieve example বিভিন্ন হতে পারে। যে শুধু ব্যাক পেইন নিয়ে এগুলো নিয়ে হলেও প্রচুর কিওয়ার্ডস একই টপিকস এর মধ্যে আমরা অনেক আইটেম পাবো। তো এইগুলোতে অবশ্য ডিএপিএ বেশি থাকবে, এটা দেখে আসলে কোনো ভয় পাওয়ার বিষয় নেই। কারণ হচ্ছে নর্মালি দেখা যায় ইনফরমেটিভ কিওয়ার্ডগুলোর ডিএপিও একটু দ্রুত। তারপর আমরা দেখেন রিসার্চ করি অনেকগুলো পাবো। অল ইন টাইটেলের মধ্যে আমি জাস্ট একটা টপিকস নিয়ে দেখাচ্ছি, এরকম বিভিন্ন টপিকস নিয়ে আমরা অ্যানালাইসিস করব। by example how to
হাউ টু গেট কানাডিয়ান সিটিজেনশিপ বা এই সেই বিভিন্নভাবে আসলে মানে যে কোনো জিনিস মানুষকে জানানোর জন্য ইনফরমেটিভ বেজ আমরা দেখেন জাস্ট কি করব, খোঁজা শুরু করব। টপিকসের মধ্যে মনে হচ্ছে ইজি হবে, বা আমরা যদি আরো বেশ কিছু ডার্ক বা হাউ টু রিমুভ ডার্ক স্পট কজেস বাই পিম্পলস। ওকে, পিম্পলস থেকে যে এগুলো হয়, বিভিন্ন ব্রণ থেকে এই সেই মানে বিভিন্ন টপিকস নিয়ে, শুধু স্কিন কেয়ার নিয়ে বা লিপস কেয়ার নিয়ে আমরা বিভিন্ন টপিকস নিয়ে কি করতে পারি, কিওয়ার্ডস রিসার্চ করতে পারি, যেগুলো নিয়ে ইজিতে হয়তো আমরা ইনফরমেটিভ সাইট তৈরি করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করতে পারি। টেকনোলজির মধ্যে যেমন ওগুলো দেখলাম, বা বিভিন্ন এক্সাম্পল আমরা হাউ টু এভাবে যাই। ধরেন শুধু বেবি কেয়ার নিয়েও হতে পারে, 6 মান্থ বেবি। ধরেন এমনিতে যে সেটা সার্চ দিলাম যে এক একজন এক এক টপিকস নিয়ে হতে পারে, 6 মান্থ বেবি ওয়েট। দেখেন, কারণ যাদের বাচ্চা কাচ্চা হয় তাদের মেবি এই বিষয় নিয়ে খুবই কনসার্ন থাকে, এক একজন এক এক টপিকস নিয়ে। ধরেন আমি জাস্ট কোনো একটা জিনিস নিয়ে সার্চ করতেছি এবং দেখেন যে এটা মোটামুটি কিন্তু ভালোই সার্চ ভলিউম দেখছি, শুধু ইউএস থেকে 2400, অন্যান্য জায়গা থেকে তো আরো অনেক হবে। তো এগুলো নিয়ে আমরা যদি একটু আমরা জাস্ট যদি একটু দেখি, দেখি বিভিন্ন টাইপের কিওয়ার্ডস আমরা দেখতেছি। তো আমাদেরকে অনেক টপিকস আছে যেখান থেকে যে কোনো একটা টপিকস নিয়ে আমরা এভাবে খুঁজবো, খুঁজে খুঁজে বা আমরা বিভিন্ন টপিকস নিয়ে শুধু বেবি কেয়ার নিয়ে একটা সাইট করতে পারি, বেবিদের বিভিন্ন প্রবলেম বা এই সমস্ত বিষয় নিয়ে। দেখেন শুধু মনে হচ্ছে একটা টপিকসের মধ্যে গেলেই প্রচুর টপিকস পাওয়া যাবে। আচ্ছা, আমরা অল ইন টাইটেল এগুলোতেই যাই। যেমন এগুলো দেখতে পাচ্ছি, পাশাপাশি সিক্স মান্থ বেবি ফুড, শুধু ইউএস থেকে আমরা অনেক ভালো একটা সার্চ ভলিউম দেখতে পাচ্ছি, কারণ অ্যাডসেন্স এর জন্য একটু বেশি সার্চ ভলিউম হলে বেটার। সেই টপিকস অবশ্যই বেশি, তবে ম্যাক্সিমাম ইউটিউবের এটা বেশি। এখন শুধু সেন্সর অ্যাক্টিভিটি 6 মান্থ 5 মান্থ এগুলো প্রতিটা দিয়েই আলাদা আলাদা আমরা দেখতে পাচ্ছি যে অনেক আসলে কি আছে আপনার, মেইনলি ডেইলি অ্যাক্টিভিটিস এই সেই।
ওকে, এগুলো দেখেন আবার অনেক ইয়ে কম আছে, 110। এটা আবার দেখেন মাত্র 4। ওকে, তো এভাবে খুঁজতে গেলে যে শুধু বেবিদের নিয়ে এরকম আপনি হাজার হাজার কন্টেন্ট দিতে পারবেন। শুধু এই যে সেন্সর অ্যাক্টিভিটিস দেখবেন 2 মান্থ, 3 মান্থ, 1 মান্থ এভাবে করে করে আরো অন্যান্য টপিকস নিয়ে এরকম বিভিন্ন আসলে টপিকস দিয়ে আমাদের কিন্তু সাইট এরকম হতে পারে আর কি। আমরা যদি এদিকে যাই, কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ওকে। সো দেখেন, এদিক থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে বললাম, তাহলে এভাবে করে আমরা বিভিন্ন টপিকস নিয়ে সেগুলো আপনার টপিকস নিয়ে কিন্তু এখানে সাইট তৈরি করার সুযোগ আসলে আছে মেইনলি। অ্যাডসেন্স এর জন্য দেখেন বিভিন্ন এই সমস্ত সাইট যেগুলো, এবং এদের আর্নিংস মেইনলি কিভাবে হচ্ছে, ওই যে বিভিন্ন অ্যাড দেখানোর মাধ্যমে। আবার এইগুলো কিছু এমন সাইট করতে পারেন যেরকম বেবিদের বিভিন্ন ইয়ে করে অ্যাডসেন্সের অ্যাড দেখিয়ে আর্নিং করার পাশাপাশি 2-4টা যদি পারেন, যেমন ধরেন আপনি বিভিন্ন রান্না বান্না নিয়ে রেসিপি নিয়ে লিখতেছেন, ওকে, তো রেসিপি নিয়ে এগুলো নিয়ে বিভিন্ন টপিকস নিয়ে লিখতে লিখতে এর মধ্যে ধরেন দিলেন যে কেক বানানো দেখাচ্ছেন, এর মধ্যে ধরেন লিখলেন যে তুমি এটা কিনতে পারো, বা হচ্ছে বেস্ট কেক মেকার প্যান, মানে এভাবে করে মাঝে মধ্যে সেগুলোর মধ্যে কিন্তু চাইলে কি করা যায়, বাইং কিওয়ার্ডের জন্য 2-4টা কিওয়ার্ড দেওয়া যায়, মানে অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েশন দুইটা একই সাথে চালাইতে পারেন। এগুলো করলেও কিন্তু খুবই ভালো। বা আপনি কোনটা ভালো হবে? আপনি দুইটাকে যদি একসাথে এভাবে করে দিতে পারেন, এটা বেটার। যেমন আপনি ধরেন ফুডের বিভিন্ন টপিকস বা এগুলো নিয়ে লিখতেছেন, লিখতে লিখতে মানে ইনফরমেটিভ, ইনফরমেটিভ লেখার সাথে সাথে সেগুলোর মধ্যে আবার ধরেন আপনি কিছু বাইং কিওয়ার্ডও লিখবেন, তাহলে এটা কিন্তু গুগলের চোখেও গুগল একটু ভালোভাবেই দেখে যে কি হচ্ছে, মেইনলি ইনফরমেটিভের মধ্যে কিছু আপনার হচ্ছে বাইং কিওয়ার্ড দেয়, এবং বাইং কিওয়ার্ডগুলোতে আপনি অ্যাফিলিয়েটের লিঙ্ক দিবেন, ইনফরমেটিভগুলোর মধ্যে তো হবে না, কিন্তু এই সাথে আপনার কি থাকবে, দুইটাই থাকবে। যেমন আমি কিছুক্ষণ আগে আমাদের একটা ইয়ে দেখাইলাম, এই যে এটার নামটা হচ্ছে কি ছিল আপনার, ভ্যালিড এক্সাম্পল। আমি যদি যাই, বা এই যে জুইসার কিং, এটা কিন্তু হিউজ এবং হিউজ আর্নিং এর একটা সাইট। ধরেন এক্সাম্পল আপনি বিভিন্ন, আচ্ছা আমি এদিকে গেলাম, কারণ অনেকগুলো দেখবেন ব্লগ বা এভাবে রেসিপি, এগুলোর মধ্যে ধরেন আপনি বিভিন্ন কি করতেছেন, ইনফরমেটিভ টপিকস দেখেন, বিভিন্ন রেসিপি এই সেই ধরেন দেখাবেন, রেসিপি এগুলো দেখানোর পাশাপাশি আর এদিক তো আপনার ধরেন বিভিন্ন কিছু বাইং কিওয়ার্ডও দিলেন মিক্স করে, তাহলে ধরেন এগুলোর মধ্যে আপনার একই সাথে দুইটাকে রাখলেন, শুরুর দিকে শুধু অ্যাফিলিয়েট রাখলেন, পরে যে এগুলো কিন্তু অ্যাডসেন্সের অ্যাড, এই যে অ্যাডসেন্সের অ্যাড, অ্যাড বাই গুগল, দুইভাবেই আর্নিং হচ্ছে, আপনার অ্যাফিলিয়েট থেকেও যারা কিনতেছে, আবার অ্যাডসেন্সের অ্যাড এর মাধ্যমে অ্যাড দেখে বা অ্যাডে ক্লিক করে এখান থেকেও আর্নিং হচ্ছে। তাহলে আপনাকে যেটা করতে হবে, ইনফরমেটিভের পাশাপাশি আপনার কি করতে হবে, বাইং দিতে হবে, মানে ধরেন আপনি বিভিন্ন ফুড নিয়ে করতেছেন, ফুডের রেসিপি টেসিপি এগুলো নিয়ে দিচ্ছেন, আর মাঝে মধ্যে ধরেন হচ্ছে আপনি কিছু বাইং কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন, যে ধরেন বিভিন্ন জিনিস বানানো দেখাচ্ছেন, হয়তো বেস্ট প্রেসার কুকার দিয়ে বা 10 বেস্ট প্রেসার কুকার এভাবে একটা হেডিং দিয়ে 2021 বা এরকম দিয়ে আপনি একটা পোস্ট করে দিলেন, আবার 2-4টা 5টা ইনফরমেটিভ দিচ্ছেন, একটা ধরেন বাইং কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন। এগুলো গুগলও এই টাইপের সাইটগুলোকে পছন্দ করে, যে সে শুধু অ্যাফিলিয়েটের মতো শুধু বিজনেসই করতেছে না, ইউজারদেরকে হেল্প করতেছে ইনফরমেটিভ দিয়ে। ওকে, তো সেই এরকম। ক্ষেত্রে কিউলা বলেন। বাইং অ্যাক্টিভিটি
আপনার কথা আসলে ভেঙে ভেঙে আসতেছিল, আরেকবার বলেন। মানে মানে এই দুইটা যদি একসাথে করতে যায় অ্যাফিলিয়েট বা ক্ষেত্রে কিওয়ার্ডটা ইয়ে করো রিসার্চ কি অ্যাফিলিয়েটের দিকে? আপনাকে দুই ভাবেই করতে হবে। আপনি হচ্ছে ইনফরমেটিভও করবেন, আবার বাইংও করবেন। যে কিওয়ার্ড সেভাবে কন্টেন্ট দিবেন। বাইং কিওয়ার্ড হলে বাইং প্যাটার্নে সেগুলো লিখে দিবেন, ইনফরমেটিভ হলে ইনফরমেটিভ বেস দিবেন। মানে এই যে এটা যেমন দেখতেছেন না, এটাতে কি হচ্ছে আপনার ধরেন এরকম যে হাউ টু মেক ডেলিসিয়াস কফি, এটা তো আপনার হচ্ছে কোনো বাইং না, এটা কি ইনফরমেটিভ। তো এরকম দিচ্ছেন, বা কিভাবে ব্ল্যাক কফি তৈরি করবেন এই সেই লিখতে লিখতে বেস্ট কফি মেকার বা বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার একটা, সো মানে সব মিক্সড হবে। ওকে, মানে ইনফরমেটিভও হবে, এবং সব অ্যাফিলিয়েট সাইটেই দেখবেন কিছু না কিছু ইনফরমেটিভ এখানে কিন্তু আমরা পাবলিশ করে থাকি। শুধুমাত্র যে এই যে বেস্ট এই সেই দিয়ে থাকবে এমন না, পাশাপাশি দেখেন ব্লগ ট্লগ এগুলোর মধ্যে হাউ টু টাইপেরও কিছু থাকে। সো একই সাইটের মধ্যে আপনি বোথ দুইটাই করবেন। তখন আপনি ধরেন একটা তাহলে আমরা যখন কিওয়ার্ডটা রিসার্চ করব তখন এই ইনফরমেশন দেওয়ার জন্য কিছু ইনফরমেটিভ কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হবে। এই যে হাউ টু টাইপের দেখেন, মানে এই রিভিউ টাইপের আর কি। রিভিউটা হচ্ছে বলেন তো ইনফরমেটিভ নাকি বাইং? রিভিউটা বাইং টাইপের কিওয়ার্ড, আর এটা হচ্ছে হাউ টু টাইপের বা ইনফরমেটিভও দিব। মানে দুই টাইপের আর্টিকেলই তখন পাবলিশ করবেন, বাট কিওয়ার্ড যেভাবে হবে আমরা তো আর্টিকেলটাকে সেভাবেই তখন লিখব। মানে অ্যাফিলিয়েট সাইটেও কিন্তু আমাদেরকে কিছু ইনফরমেটিভ আর্টিকেল দিতেই হয়। তো আমরা এই জন্য শুরুতে আগে কি করে নেই, বাইং কিওয়ার্ডগুলো খুঁজি, এরপরে ইনফরমেটিভ খুঁজি। তবে শুরুতে সাইট করার শুরুতে যদি কিছু ইনফরমেটিভ ওই রিলেটেড দিয়ে বাইং পরে একটু দেন, তাহলে এগুলো আরো একটু বেটার হয়। মানে গুগল আসলে শুধু বাইং কিওয়ার্ড একটা সাইটে দিয়ে গেলে তখন সেটাকে শুধু বিজনেসম্যান এরকম ভাবে। তো আপনি পাশাপাশি কিছু ইনফরমেটিভ দিলেও সেগুলো আরো বেশি বেটার। মানে আপনি ধরেন এখন বেবি কেয়ারের জন্য বিভিন্ন টাইপের বেবিদের কেয়ারিং এই সেই বিভিন্ন কিছু নিয়ে লিখতেছেন, কিভাবে বেবিদের ত্বক ভালো রাখা যায়, 6 মান্থের বেবিদের ওজন কেমন হয় এই সেই লিখতে লিখতে বেস্ট বেবি ক্যারিয়ার, মানে বেবিদের ক্যারিয়ার নিয়ে 10টা রিভিউ করে এভাবে আর্টিকেল লিখলেন। তো দেখেন তখন এই সাইটগুলো আরো বেশি ট্রাস্টেড এভাবে হয়, এবং এগুলোর মধ্যে আপনি অ্যাডসেন্স অ্যাফিলিয়েট একই সাথে দুইটাই দিতে পারেন। আর একটু যদি আমরা এগুলো দেখি যে এগুলোর আর্নিং কিভাবে হয় অ্যাডসেন্সের, সেটা যদি একটু দেখি, কারণ কিওয়ার্ড রিসার্চ তো আগে সবগুলোর মতোই, বাট আমরা এখন এইটা দেখব যে অ্যাডসেন্সের আর্নিংটা কিভাবে ক্যালকুলেট হয়। আমরা জানি যে অ্যাডসেন্সে সবসময় তো যে বিভিন্ন অ্যাড উপরে নিচে বা এগুলো দেখাবে, এই যে অ্যাডস বা এভাবে অনেক অ্যাড আসতে পারে, যেমন হতে পারে যে হাউ টু লুজ ওয়েট বা হাউ টু লুজ ওয়েট ইন 2 উইকস 10 কেজি। ওকে, বিভিন্ন টাইপের কিওয়ার্ডস হতে পারে। ধরেন 880 জন এটা লিখে সার্চ করে, বা এরকম তো আর বিভিন্ন হতে পারে। রিলিফ ক্যানি পেইন বা ব্যাক পেইন বা লোয়ার ব্যাক পেইন, বা হাউ টু রিলিভ ব্যাক পেইন ফাস্ট। দেখেন এগুলো কিভাবে আসলে এগুলোর আর্নিংস গুলো হয়। আমরা যদি এইটা একটু ক্যালকুলেট করি যে হাউ টু রিলিভ ব্যাক পেইন, ধরেন আপনি যে টপিকসের কিওয়ার্ড দিলেন সেই ক্ষেত্রে অ্যাডসেন্সের আর্নিং এর জন্য আমাদেরকে সিপিসিটা মাথায় নিতে হয়, সিপিসি, এবং এগুলোর এই যে সার্চ গুলো ডে বাই ডে বেড়েই যাচ্ছে। সো হাউ টু রিলিভ ব্যাক পেইন এগুলো এই টাইপের বা যে টাইপের কিওয়ার্ডই হোক, দেখেন অ্যাডসেন্সে কিভাবে আর্নিং হয় আমরা একটু ক্যালকুলেট করে দেখি, কারণ কিওয়ার্ড রিসার্চ তো আমরা এই বিষয়গুলো জানি। এটার জন্য আমাদের প্রথম কিওয়ার্ডস নিতে হবে, এরপর সার্চ ভলিউম কত ছিল, ধরেন আমরা যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আপাতত দেখতেছি 6600, আর সিপিসি $3.43। সিপিসি বলতে যারা এই কিওয়ার্ডের উপরে অ্যাড দিবে সেই প্রতিটা অ্যাডে ক্লিকের জন্য অ্যাডভার্টাইজার কোম্পানিকে গুগলকে পে করবে $3.43 করে, এবং সেই $3.43-এর 30 to 60%
আসলে কমিশন গুগল দিবে আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে। সো আমরা এটার ভলিউম ছিল 6000 কত 600, সিপিসি কত $3.43। আমরা $3 কম করেই ধরলাম বা $3.43 এরকম। সিটিআর সবসময় আমরা 3%। সিটিআর বলতে ক্লিক থ্রু রেট, মানে অ্যাটলিস্ট 100 জন মানুষ আসলে আমার সাইটে 3 জন অ্যাডে ক্লিক করবেই, এইটা আর কি। তো এটা নর্মালি হয়েই থাকে। তো আমরা এই জন্য সিটিআর 5%, 6%, অ্যারাউন্ড 10% এর কাছাকাছি অনেক ভালো যেগুলো এতে যায়। আমরা সিটিআর একদম কম করে ধরলাম যে 100 জন আমাদের সাইটে আসলে 3 জন ক্লিক করবেই। আর সিপিসি তো মেইনলি ওই যে $3.43 বা যেটা আমরা সেটা ওইখান থেকে নিব, কারণ যে কিওয়ার্ডের সিপিসি যত বেশি সেই কিওয়ার্ডে কিন্তু আর্নিংসও তত বেশি হয়। মানে $3.43 সিপিসিতে ধরেন আপনার 3 জন এসে যা আর্নিং হবে, $10 বা $11 সিপিসির ভিজিটরে একজন মানুষ এসে অ্যাডে ক্লিক করলেই সেটা হবে। তার মানে এগুলোতে 3000 ভিজিটর আসলে অ্যারাউন্ড যেরকম আর্নিং হবে, ওইগুলোতে দেখা যাবে 1000 ভিজিটর আসলে অ্যারাউন্ড সেরকম আর্নিং হয়ে যাবে। সো সিপিসিটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা ক্যালকুলেট করব যে কিভাবে অ্যাডসেন্সের আর্নিংটা হয় বা ক্যালকুলেট করতে হয়। এটার জন্য আগে আমাদের রিপোর্টগুলো এমনিতেই বসায় নিচ্ছি। মাই এক্সপেক্টেড এমএসবি মানে সেটা তো এই যে 30%। অ্যাডসেন্স একটু বেশি পেজ মানুষ বেশি সময় ধরে পড়ার জন্য 20% বাদ দিয়ে আমরা 30% দিয়েছি। তো এটা 30% হলে 2100 বা 200 এরকম হবে। আমি একটু কম করে ধরেন 2100 জন আমি 30%ও পাই, বা আমি ধরেন 2000 জনই ধরলাম। স্বাভাবিক সার্চ ভলিউম যত বেশি হবে তত বেটার। এস্টিমেটেড আর্নিং কত হবে ক্যালকুলেটর করব। অ্যাডভার্টাইজার এটা কোনো দরকার নাই। তারপর আপনি ডিফল্ট ভাবে এমনি 10 মেন বসায় রাখতে পারেন। র্যাঙ্কিং ডিফিকাল্টি, অ্যাকচুয়াল কম্পিটিটর, এভারেজ পিএ, কেইআই এগুলো তো আমরা বের করতে পারবোই। আর এটার আর্নিংটা কিভাবে বের করতে হয়, এই যে মিনিওয়েব অ্যাডসেন্স ক্যালকুলেটর টুল, বা আপনারা এখানে গিয়ে কি করবেন, অ্যাডসেন্স আর্নিং ক্যালকুলেটর টুল লিখে সার্চ দেন, বা গুগল অ্যাডসেন্স আর্নিং ক্যালকুলেটর টুল, অ্যাডসেন্স ক্যালকুলেটর আর্নিংস। এই যে বিভিন্ন টাইপের মিনিওয়েব অ্যাডসেন্স ক্যালকুলেটর টুল বা বিভিন্ন কিছু আছে। এই যে স্মল এসইও টুলের মিনিওয়েব, ওকে, যে বিভিন্ন টুল আছে এই টুল দিয়ে আমরা কি করতে পারবো, জাস্ট অ্যাডসেন্সের আর্নিং কেমন হবে সেই ক্যালকুলেশনটা আমরা করতে পারবো। তো আমার এখানে অলরেডি লিংক দেয়াই আছে, দেখবেন এই যে মিনিওয়েবের এই লিংকটা, বা সার্চ করেও বের করতে পারেন। যেমন এখানে বলা হচ্ছে পেজ ইমপ্রেশন, মানে আমরা কতজন আমাদের সাইটটা মান্থলি, আচ্ছা 2000 আমরা ধরলাম, 6600 30% ধরেন 2000ই ধরলাম, যে 2000 মানুষ এক মাসে আমার এই পেজটার ভিউ হলো। সিটিআর আমরা ডিফল্ট ভাবে সবসময় 3%, মানে 100 জন আসলে 3 জন আমার অ্যাডে ক্লিক করবে। আর কস্ট পার ক্লিক এই যেটা কত ছিল, $3.43, ওই যে সিপিসিটা বা কস্ট পার ক্লিক যেটাকে বলা হয়। এখন ক্যালকুলেটেড ক্লিক করলেই আমাদের কি হবে, আর্নিংসটার যে ইয়েটা সেটা আসলে এদিকে চলে আসবে। এই সমস্ত টুল যে ফ্রিতে আমাদের ইউজ করতে দিচ্ছে, তাদের লাভ কি, তাদের লাভে যে অ্যাডসেন্সের এগুলো বসাইছে। ওকে, দেখেন অ্যারাউন্ড $205 মান্থলি এই কিওয়ার্ডে আর্নিংস হবে। ওকে, সো এইভাবে আমরা আরো একটু কম সার্চ ভলিউম হোক বা বেশি হোক, এইভাবে কিন্তু আমাদেরকে কি করতে হবে, জাস্ট কিওয়ার্ড রিসার্চ করে করে আসলে আগাইতে হবে এবং কাজ করতে হবে। সো এখান থেকে কিন্তু এইটার হচ্ছে আমাদের মূল আর্নিংসটা এই কিওয়ার্ডের এগেইনস্টে বের হয়ে গেল। তো এভাবে করে আমরা আরো যত বেশি ভিজিটর বাড়াইতে পারবো আমার সাইটের, তত বেশি
আমাদের কিন্তু এখান থেকে কি আর্নিং জেনারেট হবে। সো অ্যাডসেন্সের আর্নিং গুলো আসলে সবসময় এভাবে ক্যালকুলেট করতে হয় যে আমাদেরকে আমার সাইটে কত ভিউ হচ্ছে সেটা দিতে হবে, সিপিসি কত, আর সিটিআর ডিফল্ট ভাবে 3% দিয়ে দিবেন। আবার এই যে আরেকটা টুল আছে এখানে, এটা হচ্ছে তো স্মল এসইও টুলের। তো এরা আবার দেখবেন এখানে ডেইলি পেজ ইমপ্রেশন, ডেইলি পেজ ইমপ্রেশন কিভাবে বের করব? ডেইলি পেজ ইমপ্রেশনের জন্য আমার কিন্তু এই যে 2000 ছিল মান্থলি আমার সাইটে, আমি 2000 কে এখন 30 দিয়ে ভাগ করলেই প্রতিদিন কতজন আমার পেজ ইমপ্রেশন হচ্ছে আমরা সেটা দিব। আচ্ছা 2000 কে 30 দিয়ে ভাগ দিলে কত আসে আমরা একটু দেখি। আমরা এখান থেকে একটু ভাগ দিয়ে নেই। স্যার 66 না? 66.। আচ্ছা দেন একটা মিনিট। হ্যাঁ, আমরা 2000 ভাগ 30, কেন 30 দিচ্ছি মানে ডেইলি, মানে ওইটা তো এক মাসে, তো তাহলে 30 দিনে এভারেজে 66.66। ওকে আমরা 66 দিলাম, যে এখানে আমার তাহলে আমাকে ডেইলি দিতে হবে। ডেইলি আমাদের পেজ ইমপ্রেশন হচ্ছে মাসে এত হলে আমরা 66 দিলাম। সিটিআর ওই যে কত ছিল 3%, আর $3.43 ছিল সিপিসি। ওকে, সো আমরা এখন ক্যালকুলেটর ক্লিক করলে ওকে এটাতে ক্লিক করলে আমরা হচ্ছে দেখেন ডেইলি এত, আমরা হচ্ছে মান্থলি মানে হচ্ছে এক্সাম্পল এই যে মান্থলি এটা আমাদের মানে এটা তো ক্লিক ক্লিক এগুলো আর্নিংস এর দিকে ডেইলি কত করে আর্নিং হতে পারে শুধু একটা কিওয়ার্ডে। মান্থলি দেখেন $2.03, সরি $203 সামথিং। তো ইয়ারলি আমরা বাদ দিই, আমরা মান্থলি দেখি শুধু একটা কিওয়ার্ডে 203। এখানে আমাদের এসেছিল কত কাছাকাছি 205, কারণ এইটা 205ই হবে। ওই যে আমরা ওইখানে 66.66 ছিল ওইটুকু বাদ দিয়েছিলাম জন্য এখানে একটু কম। দেখছেন এভারেজে সব জায়গাতে আপনি রেজাল্ট এগুলো একই আসবে। তো এখানে মূলত আর্নিং হয় আপনার সিপিসি কত আর কত বেশি ভিজিটর আসলো। তো আমরা এইগুলোর আর্নিংস গুলো এভাবে করতে পারি। তবে আমাদের টপিকস ওয়াইজ যেমন আমরা টেকনোলজি এগুলো নিয়ে বেশি কাজ করতে পারি, বা আরো বিভিন্ন এই যে যেমন ব্যাক পেইন্ট এক পেইন্ট এগুলো নিয়ে, বা বেবি কেয়ার টেয়ার নিয়ে অনেক টপিকস, ফ্যাশন বিউটি এগুলো নিয়ে। তবে অ্যাডসেন্সে কাজ করতে হলে আমাদের একটু বেশি বেশি সাইটে কন্টেন্ট দিতে হবে। অ্যাডসেন্সে কন্টেন্টের কোয়ালিটি একটু কম মানের হলে, বাট ইউনিক তো হইতেই হবে, কিন্তু একটু কম হলেও আসলে চলে। কিন্তু অ্যাফিলিয়েটে আবার কন্টেন্টের মান একটু বেশি ভালো হইতে হয়, মানে তারা যেন বাই করে এইভাবে একটু ইমপ্রেসিভ একটু বড় কন্টেন্ট। আর চাইলে দুইটাকে একসাথে মিশাও দেওয়া যেতে পারে, সেটাও তো ভালো, দুইটা একসাথে কাজ হবে। ওকে, বাট এইখানে বড় কথা যেটা এই জিনিসগুলো শিখে আপনাদের ইমপ্লিমেন্টে নামতে হবে। এগুলো কিন্তু আসলে এত বেশি কঠিন কিছু না, কিন্তু যদি শুরু না করেন তাহলে আসলে আমি বলবো যে অনেক কঠিন। তো জাস্ট আমাদের যে কাজটা করতে হবে এগুলো নিয়ে জার্নি স্টার্ট করতে হবে। আচ্ছা, তো আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে এই কথাগুলো এর মধ্যে বললাম মেইনলি। আচ্ছা কিওয়ার্ড রিসার্চ নিয়ে এখন আমি জাস্ট আপনাদের কোড সেন্স গুলো শুনি। একটা মিনিট, তার আগে দাঁড়ান, অ্যাডসেন্সে যে জিনিসটা লাগে ধরে রাখবেন একটু বেশি বেশি কন্টেন্ট দেওয়ার প্রয়োজন হয়, সেগুলো অনেক বেশি লং বা অনেক হাই কোয়ালিটির না হলেও আসলে অ্যাডসেন্সে চলে। কারণ আর অ্যাফিলিয়েটে একটু লং কন্টেন্ট এবং আরো বেশি মোটিভেটেড, মানে যেন সে জিনিসটা পড়ে শুধু বুঝে কিনতে পারে। তো এই টাইপের। আবার অ্যাফিলিয়েটে কন্টেন্টের সংখ্যা কম হলে সার্চ ভলিউম কম হয়, অ্যাডসেন্সে একটু বেশি সার্চ ভলিউম হলে এগুলো বেটার। তো আসলে এই হচ্ছে মেইনলি বিষয়গুলো। তো আমরা যে কোনো টপিকস নিয়েই এভাবে আগাইতে পারি, আর এখানে কাজ করলেই আসলে গেইন করা যাবে। তবে মেইনলি হচ্ছে যেটা করতে হবে বেশি বেশি আপনি এই টপিকস গুলো নিয়ে কিওয়ার্ড রিসার্চ করেন, যে যে টাইপের সাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন,
তো কিওয়ার্ড রিসার্চ করেন আর দেখান, তাহলে আমি নিজেও আপনারা যখন কাজ করবেন দেখবেন অনেক সাজেশন দিতে পারবো যে আপনি প্রয়োজনে এই টপিকস নিয়ে দেখেন বা এটা নিয়ে দেখেন। কিন্তু আপনাকে শুরুতে আগে কিছু রিসার্চ করতে হবে। ওকে, সো কিওয়ার্ড রিসার্চ নিয়ে যা যা কোশ্চেন্স আছে জি বলেন। বাইং কিওয়ার্ডটা রিসার্চ করব, কিভাবে বুঝবো যে এটা হ্যালো, হ্যাঁ জি, আরেকবার একটু ক্লিয়ার করে বলেন জি। মানে কোনো সময় দেখা গেল আমি একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ মানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে অনেক সময় যে পিপল অলসো আস্ক এই অপশনটা আসে, তো হ্যাঁ। এটাতে কি বোঝা যাবে যে এটা বাইং নাকি অ্যাডসেন্স এর জন্য কিওয়ার্ডটা? মানে আমি কি পোস্ট করছি না? বুঝতে পারছি, কিন্তু আসলে আপনি যেটা বললেন এইটা আসলে মূলত আপনি বোঝাইতে চাইছেন যে আপনি কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেন, সার্চ দিলে আপনাকে দেখাচ্ছে যে পিপল অলসো আস্ক, মানে এটা গুগল আপনাকে সাজেস্ট করতেছে ওই রিলেভেন্ট টপিকস, কিন্তু সেটা কি বাইং নাকি ইনফরমেটিভ, এটা আসলে আপনি যে কোশ্চেনটা করছেন এটা ডিরেক্ট আসলে উত্তর ওভাবে দেয়া যাবে না, কারণ আপনার কিওয়ার্ডটা দেখে বুঝতে হবে যে এটা কি বাইং অর ইনফরমেটিভ। কারণ আমরা জানি মেইনলি আপনি যদি কিছু এরকম আমাকে এক্সাম্পল দেখান আপনার ইয়েটা শেয়ার করে, তাহলে আমি আচ্ছা, দেখে দেখে বলতে পারবো। কারণ আমরা জানি বাইং কিওয়ার্ড কি, যেটার মধ্যে বাইং ইন্টেনশন থাকে। নর্মালি আপনি দেখে বুঝতে হবে যে এটা কি মানুষ কোনো কিছু কেনার জন্য সার্চ করে নাকি কোনো কিছু জানা বোঝা পড়ার জন্য সার্চ করে। সো দুই আচ্ছা আমি টাইপেরই কি আসতে পারে। জি বলেন। কিওয়ার্ড বলবো নাকি স্ক্রিনটা শেয়ার করব? আপনি আচ্ছা বলেন ফার্স্ট। বেস্ট টেন্ট ফর আচ্ছা, পাশাপাশি আপনি শেয়ারও করেন। আচ্ছা, আমারটা স্টপ করলাম কারণ অনেক সময় আপনার কথাগুলো একটু বেঁধে আসছে তো। আচ্ছা, আপনি শেয়ার করেন স্ক্রিনটা। কিছু অপশন কেটে দেই। ওকে, এবং আপনারা যারা আছেন আপনারা রেডি থাকবেন, আমি আপনাদের থেকে জিজ্ঞেস করব মেইনলি, তারপরে আমি আনসার দিব। আচ্ছা, আপনি লিখে সার্চ করেন বেস্ট ট্রেন্ড ফর হেভি রেইন। আচ্ছা, আপনাদের মধ্যে থেকেই বলেন যে এটা কি টাইপের কিওয়ার্ড। ইব্রাহিম ভাই বাদে। আরেকবার বলেন স্যার। বেস্ট স্যার এটা বাইং কিওয়ার্ড। জি, এটা বাইং কিওয়ার্ড, খুব স্যার ইজিলি বোঝা যাচ্ছে। জি, স্যার এটা দুইটাই স্যার। বেস্ট ট্রেন্ড ফর হেভি রেইন না, আপনার হচ্ছে এটা অবশ্যই বাইং কিওয়ার্ড, আসলে মেইনলি এটা জি ইনফরমেটিভ স্যার। না। কিন্তু আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে বাইং কিওয়ার্ড দিয়ে মানে অ্যাডসেন্স যে কোনো টপিকস নিয়েই আপনি শুধু অ্যাডাল্ট বাদে গেমলিং বাদে যে কোনো কিওয়ার্ডের উপরেই কিন্তু আপনি অ্যাডসেন্সের অ্যাড বসাইতে পারবেন। মানে পৃথিবীর যা আছে সবগুলোর হ্যাঁ, উপরেই এই দুটা আ- নিষিদ্ধ বিষয় বাদে অ্যাডসেন্সের অ্যাড বসিয়ে আর্নিং করা যাবে। কিন্তু বাইং এর জন্য আমি কোনো জিনিস বিক্রি করতে চাইলে অবশ্যই আপনাকে শুধু বাইং এই আগাইতে হবে, কারণ ইনফরমেটিভ টপিকস সার্চ দিয়ে বাইং করার সম্ভাবনা কিন্তু খুবই কম। যে মানুষ এইভাবে সার্চ দেয় বেস্ট টেন্ট ফর হেভি রেইন, এটা 100% বাইং কিওয়ার্ড, মানে সে এমন একটা রেইন চাচ্ছে যেটা অনেক মুষলধারে বৃষ্টি হলেও প্রোটেক্ট করতে পারবে বা ভিতরে পানি ঢুকবে না। এটা অবশ্যই বাইং কিওয়ার্ড। হ্যাঁ, আরো কিছু কিওয়ার্ডস এর কথা বলেন। হ্যাঁ, মানে এখানে যে হেভি রেইন এটা একটাতে আসছে, আবার মানে সার্চ ভলিউম আমরা বেড়ে যাচ্ছে, প্লাস ডিফিকাল্টিটাও পরে ফার্স্ট স্ট্যান্ড ফর হেভি রেইন রিভিউ এন্ড পরে সেকেন্ডটাতে আছে 10 বেস্ট ওয়াটারপ্রুফ টেন্টস ফর হেভি রেইন। তো আপনি 10 ফর হেভি রেইন, তো বেস্ট টেন্ট এ কি রিলেটেড বলে কি আমি ধরে নিব?
হ্যাঁ। বেস্ট আচ্ছা বেস্ট ওইটাও সার্চ দেন তো, 10 বেস্ট পাশাপাশি ওইটাও সার্চ দেন। অন্য একটা দিয়েছি, এই যে পাশে দেখেন, এই যে হ্যাঁ এটা, আচ্ছা, একটু উপরের দিকে যান। হ্যাঁ, বেস্ট এই যে ট্রেন্ড ফর, বেস্ট এটা হ্যাঁ দুইটা আপনার আহ, ওইটা এটা হচ্ছে আসলে, বেস্ট ফর হেভি রেইন। আর ওইটাতে কি ছিল? বেস্ট ট্রেন্ডস ফর ওটাতে হ্যাভি রেইন আর বেস্ট, জি আচ্ছা আগেরটাতে এটা যান তো, এটা তো দেখলাম। হ্যাঁ, বেস্ট ট্রেন্ডস ফর হ্যাভি রেইন। আর একটা কোনটা? বেস্ট, আরেকটা, এই যে এটা 12 বেস্ট 10 ফর হেভি রেইন। আচ্ছা এইখানে কিন্তু 12 কিন্তু কোনো কিওয়ার্ড না, 12 হচ্ছে টাইটেলের মধ্যে আছে। এখানে কিওয়ার্ড সে টার্গেট করেছে ওই যে উপরে ইউআরএল এর মধ্যে, খেয়াল করেন একই কিওয়ার্ড, বেস্ট ট্রেন্ডস ফর হ্যাভি রেইন। হেভি আপনি রেইন যেটা দেখতেছেন এটা টাইটেল, টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে কিন্তু টাইটেলের মধ্যে ধরেন কোনো একটা ঘটনা, এখন সেই ঘটনার টাইটেল লিখতে গেলে তো অবশ্যই আগে পিছে কিছু অ্যাড করতে হয়। এখানে আপনি, এটা হচ্ছে কিওয়ার্ড বেস্ট ট্রেন্ডস ফর হ্যাভি রেইন, এটা হচ্ছে কিওয়ার্ড, এই যে দেখেন যেটা ইউআরএল এর মধ্যে আছে, কিন্তু কিওয়ার্ডের আশপাশে যেগুলো আছে এগুলো হেডিং বানানোর জন্য করা হয়েছে। এখানে আপনি 12টা নিয়েও লিখতে পারেন, আপনি যদি এখন 6টা লেখেন, 6টা প্রোডাক্ট নিয়ে লিখেন, তাহলে তো আপনি 6 বেস্ট ট্রেন্ডস ফর হ্যাভি রেইন লিখবেন, কিন্তু এখানে মূল কিওয়ার্ড হচ্ছে বেস্ট ট্রেন্ডস ফর হ্যাভি রেইন। বুঝতে পারছেন? আবার আপনি জি টপ বুঝতে পেরেছি। বা এখানে 12 নাও লিখতে পারেন, শুধু বেস্ট ট্রেন্ডস ফর হ্যাভি রেইন ইন 2021 বা বেস্ট ট্রেন্ডস ফর হ্যাভি রেইন দিয়ে ক্লোন দিয়ে বাইং অ্যান্ড রিভিউ, এগুলো হেডিং এর মধ্যে যে কোনো কিছু অ্যাড করতে পারে, কিন্তু আপনার দেখতে হবে যে হেডিং এর মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা, পুরাপুরিটা দেখার কিন্তু কোনো দরকার নেই। আর অনেক সময় যে ইউআরএল এর পরে খেয়াল করবেন, ডট কম এর পরে, ওই যে ডট কম বা ডট নেট, এটার পরে দেখবেন জি এখানে ম্যাক্সিমাম কিওয়ার্ডটা রাখা হয়, আর হেডিং এর মধ্যে কিওয়ার্ডের সাথেও আশপাশে কিছু থাকে। আমরা কিওয়ার্ডটা মানে যখন লিখবো তখন হলো হ্যাঁ, এই জিনিসগুলো আপনি আরেকটু পরে ওগুলা বুঝতে পারবেন, যখন আমরা রিপিটেবল আর্টিকেল লিখবো তখন এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন যে আমাদের হেডিং যেমন 11 থেকে মিনিমাম 11 ক্যারেক্টার থেকে 65 ক্যারেক্টারের মধ্যে আমাদের হেডিং বানাইতে হয়। তো হেডিং এর মধ্যে কিওয়ার্ড থাকবে এবং শুরুর দিকে রাখার চেষ্টা করা হয়। কোনো জায়গায় সেম টু সেম কিওয়ার্ড দিয়ে ওভাবে হেডিং লেখা হয় না, তবে কিছু কিছু জায়গায় কিওয়ার্ডটা একটু বড় হয়ে গেলে হয়, তবে আপনি যে কিওয়ার্ডই দেখবেন কিওয়ার্ডের আশপাশে কিছু লেখা হয়। যেমন এই যে এখানে আপনি দেখতেছেন যে বেস্ট কি ক্যাম্পেইন ম্যাট্রেস অফ কার 2021। ক্যাম্পেইন স্লিপিং। হ্যাঁ, এখানে আপনার শুধু বলেন তো কিওয়ার্ড কি, এই যে বেস্ট ক্যাম্পেইন ম্যাট্রেস, এটা কিন্তু হচ্ছে আপনার কিওয়ার্ড। জি জি বুঝতে ওকে, পেরেছি। কার এরকম। ভাই, কার কি যোগ হবে না এর সাথে? কার ক্যাম্পেইন, না, এই যে কার ল্যাবের কথা বলতেছেন, হ্যাঁ কারটা। কার ল্যাব এটা হচ্ছে সাইটের, হচ্ছে আপনার, না না ভাইয়া, এই যে মানে বেস্ট কার ক্যাম্পেইন স্লিপিং প্যাডের কথা বলতেছি না, এখানে তো আপনি বললেন যে ক্যাম্পেইন স্লিপিং, না কারটা কি অ্যাড হবে এর সাথে? এটা অবশ্যই অ্যাড হবে। আপনি যে কিওয়ার্ড, আমি অবশ্য নিচেরটা দেখে বলছি তো, ওইটা ওই সাইটের ও কিওয়ার্ডের আচ্ছা কথা আচ্ছা, বলছিলাম। আপনি যেটা, আপনি যদি এই কিওয়ার্ডটা রিসার্চ করেন তখন তো আপনার হেডিং এর মধ্যে বেস্ট কার ক্যাম্পেইন স্লিপিং যেটা আছে এই কথাটা পুরাটাই রাখতে হবে। আচ্ছা মানে আপনি যেগুলো খুঁজে ইয়ে করবেন পুরো সেটা নিয়েই লিখতে হবে, মানে এটা আপনারটার মধ্যে থাকতেই হবে, কারণ ওই পুরোটাই তো আপনার কিওয়ার্ড। আপনি তো আর নিচে যেগুলো আছে এগুলো না, এগুলো কাছাকাছি অন্য টপিকস নিয়ে কাজ করছে, তার মানে আপনার এটা বোঝাই যাচ্ছে যে এইটার অ্যাকচুয়াল কম্পিটিটর অনেক কম হবে, কারণ যারা র্যাঙ্কিং এ আছে তাদের আপনার ওই এক্সাক্ট ওই কিওয়ার্ডটা এদের মধ্যে নাই। তো হ্যাঁ আপনি 45 যখন, জন। হ্যাঁ আপনি যখন আর্টিকেল লিখবেন তখন আপনার ওইটার মধ্যে এদের মতো হেডিং হবে না, আপনারটার মধ্যে ওই ডিটেল কথাটা থাকতে হবে, বেশ ওই যে কার যা যা আছে সব থাকবে। এটা সার্চ ভলিউম ভালোই 1000। হ্যাঁ, এভাবে তো আমাদের বুঝতে হবে যে ইজি যত পাই তত ভালো, সার্চ ভলিউম যত বেশি হোক সেটা তো আমাদের জন্য ভালো, কিন্তু আমাদের মানে আমরা চেষ্টা করব সবসময় লং এ যাওয়ার জন্য, লং টেল কিওয়ার্ডে হ্যাঁ লং টেল গুলাতে যাওয়ার। কিওয়ার্ডের জন্য। জি, ভাই এটা মেইনলি আমি যে দেখালাম, মানে ওই পিপল অলসো আস্ক, এটা আর কয়েকটাতে আসছে সেই নাই, মানে এমনটা আসলে পরে বুঝবো নাকি সেটার জন্য আর কি ইয়ে করতেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি।
পিপল অলসো আস্ক, মানে সেটা আমাদের সাজেস্ট করে, এটা কোনো বিষয় না, তবে আমাদের দেখে বুঝতে হবে যে এটা কি মানুষ প্রোডাক্ট কেনার জন্য এভাবে সার্চ করে কিনা, আর সেগুলোই বাইং। আর ইনফরমেটিভ হচ্ছে যেগুলো কোনো কিছু জানার জন্য। মানে ধরেন আপনি যদি আমাকে উদাহরণ দেন যে ধরেন হাউ টু রিলিভ ব্যাক পেইন। এখন হাউ টু রিলিভ ব্যাক পেইন এটা কি ইনফরমেটিভ নাকি সার্ভিস অথবা বাইং? এটা অবশ্যই ইনফরমেটিভ, হাউ টু রিলিভ ব্যাক পেইন। আর এখন হলো যে বেস্ট ব্যাক পেইন রিমুভাল প্যাড, এটা আবার কিন্তু আপনার কি বাইং কিওয়ার্ড। সবাই কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি। আচ্ছা আপনি হচ্ছে তাহলে আপনার ওইটাকে স্ক্রিন শেয়ারটা অফ করেন। তো যেটা বলতেছিলাম, আমি দেখেন কোলম্যান ওয়াট ইনটেন্ট, এটাতে যদি আমি যাই, মানে এটা একটা কম দাম খুব সম্ভব। এটা আপনার হচ্ছে ওই বিভিন্ন প্রোডাক্টের নাম থাকে না, ওইটা সে এখানে 10টা নিয়ে এগুলো লিখতেছে। এখন আপনি এটা দেখার দরকার নেই আসলে, আপনার আর্টিকেল রাইটিং এ যখন যাবেন এগুলো বুঝবেন। এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি, ওই যে 12টা নিয়ে লিখছে না, 12টার মধ্যে বিভিন্ন মডেল টডেলের নাম এগুলো। না, আমি জানতে চাচ্ছি যে মানে কিওয়ার্ডের ভিতরে কি এই নামগুলো আনবো কিনা, মানে যদি ইজি পাই আর কি। হ্যাঁ অবশ্যই ইজি পাইলে আনবেন, তখন স্পেসিফিক শুধু ওই মডেলটা নিয়েই লিখবেন। আপনি যদি লিখেন হ্যাঁ হ্যাঁ যে বুঝতে, বেস্ট টেন্ট ফর হ্যাভি রেইন, তাহলে এটার মধ্যে আপনি 5টা 10টা বা 20টা বা 3টা, এভারেজ সবাই 10টা নিয়েই বেশি লিখে। আর এখন যদি আপনি কোনো একটা মডেল, স্পেসিফিক মডেল নিয়ে লিখেন, তাহলে শুধু মডেলটাই লিখতে হবে। তখন শুধু ওই মডেলটা নিয়েই লিখতে হবে। তবে এই লিস্ট পোস্ট, এই যে যখন আমরা 5টা 10টা 3টা এগুলো নিয়ে লিখি, এগুলোকে লিস্ট পোস্ট বলা হয়। এগুলোতে সেল, এগুলোতে আসলে বেশি হয়ে থাকে। যেমন এক্সাম্পল বেস্ট আইফোন এই যে চার্জার, ফর এক্সাম্পল কিছু। ক্যাম্পার টেকনিকটা, হ্যাঁ এটা হচ্ছে একটা কোম্পানির। ওকে যাই হোক। মানে এই যে এমনটা টাইপের আর কি থাকে সেই। ওকে, তো আর্টিকেলের মধ্যে আমরা সামনে যাব, আমাদের কিওয়ার্ড রিসার্চটা যেহেতু শেষ মোটামুটি। তবে সামনে আমরা একদিন হচ্ছে পেইড টুল, আচ্ছা আমি পেইড টুলটা নিয়ে নেই, সামনের ডেতে আমরা পেইড টুল দিয়ে দেখানোটা খুবই ইজি। তারপরেও আমরা এটা দিয়ে দেখবো, দেখবেন আমাদের কিওয়ার্ড রিসার্চ অনেক ইজি হয়ে যাবে। শুধু সার্চ দিব কোনো একটা টপিকস নিয়ে, কোটেশন ফেলে অনেক ইজি কিওয়ার্ডস আমরা বের করে ফেলতে পারবো। স্যার হ্যাঁ জি বলেন। স্যার আমি সার্ভিস কিওয়ার্ডের আর্নিংটা মানে ভালো বুঝতে পারিনি স্যার। আচ্ছা ওকে, একটু সংক্ষেপে স্যার। হ্যাঁ সার্ভিস কিওয়ার্ডের আর্নিংটা নিয়ে আমরা একটু কথা বলি। তবে সার্ভিস কিওয়ার্ডটা কিন্তু আসলে এটা ডিপেন্ড করবে আমরা কি টাইপের সার্ভিস দিচ্ছি, এটার সার্ভিস কস্ট কত আমাদের। প্রথম হচ্ছে আমাদের কিওয়ার্ড, সার্চ ভলিউম, অ্যাকচুয়াল কম্পিটিটর, র্যাঙ্কিং ডিফিকাল্টি, এগুলো তো আমরা দিলাম। এখন সার্ভিস কস্টটা হচ্ছে যে আমি ধরেন এক্সাম্পল ইয়ে করি কি টাইপের, ধরেন ডিজিটাল মার্কেটিং এর এখন সার্ভিস দেই, তো এটা ধরেন আহ, কোনো স্পেসিফিক হইতে পারে না, কারণ দেখা যায় যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো অনেক টাইপের সার্ভিস আছে। আপনি গড় এভারেজে প্রতিটা ক্লায়েন্টের মান্থলি এসইও প্যাকেজ শুধু দেন ধরেন, সেক্ষেত্রে আপনি ধরেন অ্যাটলিস্ট $300 ধরলেন বা $500 ধরলেন, তো কতজন ক্লায়েন্ট আসলে কতজন আপনার থেকে সার্ভিস নিতে পারে, আপনার মিনিমাম প্যাকেজ এত। আবার কেউ চাইলে বড় প্যাকেজও নিতে পারে, এগুলোর এই জন্য ফিক্স সার্ভিস ছাড়া হয় না। আবার ধরেন আপনি কি করলেন ক্লিনিং সার্ভিস, এখন হোম ক্লিনিং সার্ভিস কারো একটু বেশি হতে পারে কম হতে পারে, তো এই জন্য এটার আসলে সার্ভিস চার্টটা যদি কারো থাকে, আসলে এটা এক্স্যাক্টলি করে ওইভাবে ক্যালকুলেশন করাও যায় না, ওই আপনার অ্যাফিলিয়েট বা ইয়ের মতো। কারণ সার্ভিস তো দেখা যায় এখন ওই যে ট্যুরিস্ট গাইডেরটা দেখলেন, তবে আপাতত এটা একটা করতে হয়, এটা আসলে এক্স্যাক্ট ক্যালকুলেশন করাটা খুবই ডিফিকাল্ট। ওকে, তো এই জন্য সার্ভিস স্যার আমি সার্ভিসের আমি আর্নিংটা কার কাছে পাবো? জি স্যার সার্ভিস টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করলে স্যার এটা আর্নিংটা কার কাছ থেকে পাবো? এই আর্নিংসটা আমাদের অবশ্যই নিজের থেকে পাবো। ধরেন আপনি এখন সার্ভিসের জন্য যদি এরকম হয়, আমি নিজে সার্ভিস দিচ্ছি, ধরেন ল্যাপটপ রিপেয়ারিং সার্ভিস,
বা ল্যাপটপ রিপেয়ারিং সার্ভিস ইন ঢাকা, বা ল্যাপটপ রিপেয়ারিং, বেস্ট ল্যাপটপ রিপেয়ারিং সার্ভিস ইন বাংলাদেশ, বিভিন্ন ধরনের হইলো, বা ল্যাপটপ রিপেয়ারিং সার্ভিস ইন ধানমন্ডি বা নিয়ার মি। এখন ধরেন আপনি প্রতিটা ল্যাপটপ রিপেয়ার করতে মিনিমাম ধরেন 500 টাকা নেন। তো এই যে এইটা পাবেন আপনি কোথা থেকে? আপনার ধরেন একটা দোকান আছে, সেখানে এসে মানুষ সার্ভিস নিচ্ছে, আপনি ডিরেক্ট এই আর্নিংটা হচ্ছে আপনার ক্লায়েন্ট থেকে। আর যদি আপনার কোনো বায়ারের কাজ করে দেন, সে তো তার ডিরেক্ট কাস্টমার থেকে সে আর্নিং করবে, আর সে মান্থলি আপনাকে এসইও প্যাকেজের জন্য ধরেন সার্ভিস চার্জ দিবে। তো সার্ভিসের জন্য তো আমরা সার্ভিস দিয়ে ওভাবে আর্নিং করি। এখন আমি ডিজিটাল মার্কেটিং ফার্ম করতে চাইলে ধরেন যেমন ইচ্ছা আছে ইয়েতে, এখন সাইট টাইট রেডি করতেছি, তো ধরেন এটার জন্য তো আমি ডিরেক্ট বেনিফিটেড হব আমার কাস্টমারের কাছ থেকে। এটা তো ধরেন গুগল বা অন্য কেউ দিবে না। আর এই টাইপের সাইটে আমরা তো কখনো কোনো অ্যাড ট্যাড বসাই না। চাইলে নিজের সার্ভিস সাইটেও গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাইতে পারেন, কিন্তু এতে আবার যেটা হবে লাভের চাইতে ক্ষতিই বেশি হবে। দেখা যাবে যে কারণ যে টাইপের সাইট ওই টাইপের অ্যাডগুলোই সেই সাইটে গুগল বেশি দেয়। মানে আমি ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে করলাম, অনেকেই এই সার্ভিস দেয়, তাদের অ্যাডগুলো দেখা যাবে আমার সাইটে প্লেস করবে। স্যার তো আসতেছে না। হ্যালো, ওকে। যাই হোক, আজকে মেবি নেটওয়ার্কেরও একটু প্রবলেম ইয়ে টাইপের, কারণ বৃষ্টি হয়েছে তো অনেক এদিকে রোদের মধ্যে। ও আচ্ছা, ও স্যার ইয়ে, আমার লাস্টে একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। জি। সাইট দিয়ে যখন অনেকগুলা মানে গুলো কি আসলে কি গুগল দেখাচ্ছে যে